হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি 25 এর নাকি 26? 26 এর আমার বড়, বড় দাদুরা। সবাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তেলের এক্সপেরিমেন্ট করতে যেয়ে গালি খেয়েছো মায়ের কাছে? আরে! কে দেখি তো? আমার জন্য গালি খাওয়া মানুষটাকে দেখি। আমার জন্য তুমি গালি খেয়েছো। কুপা শামসু। তোমার অ্যাকচুয়াল নাম কি? প্রকৃত নাম লিখো। আচ্ছা, মনে হয় ২ মিনিট লেট হইছে না? আমি কারণ বলি। ৭ টার সময়, আজকে ৭ টায়, সন্ধ্যা ৭ টায় ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের তোমার মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের ক্লাস শুরু করছিলাম। সেখানে আমরা পড়াইছি হচ্ছে পোলারিটি, পোলার আয়ন, ভ্যান ডেলস বল, হাইড্রোজেন বন্ধন এগুলা পড়াইছি এবং শেষ করতে, করতে ৯:৩২ বেজে গেছে। এবং ওই রুমে ক্লাস শেষ করে দৌড় দিয়ে এই রুমে আসছি। কারণ আবার তোমাদের সাথে আমার ক্লাস শুরু। অলরেডি আমি ২.৫ ঘন্টা বকবক করে আসছি। আচ্ছা, কুপা শামসুর প্রকৃত নাম হচ্ছে শামসুল হক তাজিম। এইজন্যই না? ইয়াসিন আরাফাত, দয়া করে রিপ্লাই দিয়েন। এই তো দিয়ে দিলাম। মানে কোথায়? ইয়েতে তোমার মেসেজে? হুম। ভালো আছি। আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে যখন আমি ক্লাসে থাকি, কথা বলি, আড্ডা দেই, ভালোই লাগে। তোমাদের কিছু শিখাই, তোমাদের সাথে কিছু আড্ডা হয়, গল্পগুজব হয়। আচ্ছা, এবার আমাকে বলো, কে, কে এক্সপেরিমেন্টটা করছিলা? কে, কে গত ক্লাসের এক্সপেরিমেন্টটা করছিলা আমাকে একটু জানাই দিবা। আমি দেখব। আচ্ছা, তোমাদের একটা আ লিংক গেছে। এই লিংকটা হচ্ছে এই কোয়ার্টারে তোমার এক্সপেরিয়েন্স। বুঝছো? এই টিচারদের সাথে, শিখর সাথে তোমার এক্সপেরিয়েন্স গুলা তুমি আ এই ফর্মটাতে শেয়ার করবা। তোমার সবথেকে প্রিয় মানুষটাকে শিখতে। সেই প্রিয় মানুষের জায়গাতে তুমি ক্লিক করবা। বুঝছো? এইজন্য ফর্মটা দেওয়া হইছে। তো ওই ফর্মে আমরা দেখি যে আমাদেরকে তোমরা কতটুকু ভালোবাসো। আমাদের ক্লাস, আমাদের পড়া তোমরা কতটুকু এনজয় করো। ঠিক আছে? তোমরা কতটুকু আসলে সবকিছুর উপরে আ ভালো লাগা বা এনজয় করা, এই সবকিছুর চেয়ে আমি যেটাকে বেশি প্রাধান্য দেই সেটা হচ্ছে তুমি কতটুকু শিখে গেছো এই ক্লাস থেকে। কারণ এর উপরে অ্যাকচুয়ালি কিছু নেই। তোমরা টাকা খরচ করতেছো কিসের জন্য? হ্যাঁ, শেখার জন্য। বুঝছো? ওটাকেই প্রায়োরিটি দিবা। বোঝা গেল? হ্যাঁ, একাধিকবার করা যেতে পারে, কোনো সমস্যা নাই। হুম। ওকে। তাহলে আমরা লাস্ট ক্লাসে সবথেকে ইন্টারেস্টিং যে জিনিসটা দেখাইছিলাম, আমার জন্য যেটা সবথেকে আ একটু বেশি সময় নিয়ে দেখাইছিলাম, ওটা ছিল তেল এবং পানির মিশ্রণ, ইমালশন। খেয়াল করে দেখো। এই পানির মধ্যে যখন আমরা তেলকে মিশাই, ধরো যেটা হচ্ছে তেল, তেল তো কিছুটা ইস্যু কালারের হয়ে থাকে। এটাকেই নেই। এই যেটা হচ্ছে তেল বা ময়লা বা চর্বি। তো এর মধ্যে আমাদের ইমালসিফাইং এজেন্টের খেয়াল করো, এই ইমালসিফাইং এজেন্টের অপোলার যে অংশটা আছে বা হাইড্রোকার্বন যে টেইলটুকু আছে, সেই হাইড্রোকার্বন টেইলটা ওর সাথে যে যুক্ত হয়ে যায়। কারণ আমরা জানি লাইক ডিসলভস লাইক, তাই না? লাইক ডিসলভস লাইক, অর্থাৎ যে যার মতো সে তার সাথেই মিলিত হবে। এটা তোমরা জানো। তো এইজন্য এই হাইড্রোকার্বন টেইলটুকু, লেজটা এই তেলের সাথে যুক্ত হয়। আর এই পোলার হেড প্লাস মাইনাস এই পোলার হেডটা পানির সাথে যুক্ত হয়। এবং দেখা যায় আমি তো এখানে মাত্র কয়েকটা দেখাইছি। এখানে বিলিয়ন, বিলিয়ন। এখানে বিলিয়ন, বিলিয়ন এরকম তোমার পানির ইমালসিফাইং এজেন্টের কণা এর সাথে যুক্ত থাকে। বুঝছো? হ্যাঁ, আগের ক্লাসটা করি নাই। আজকের ক্লাসটা কি করব? আ আগের ক্লাসটা করে আসলে ভালো হইতো। কারণ কিছুটা রিলেটেড থাকবে কালকের সাথে। তবে ক্লাস করতে পারবা, সমস্যা নাই। একটা মাত্র স্লাইড, এটাই শুরু করছি। খুব বেশি দেরি হয় নাই।
হ্যাঁ, দেখো। তো এটা কি করতেছে? অসংখ্য এরকম ইমালসিফাইং এজেন্ট এই তেলের চারপাশে যুক্ত হয়ে গেছে এবং এটা দেখতে অনেকটা গ্লোবিউল বা একটা কণার মতো দেখায়, একটা বলের মতো দেখায়। এবং এই কাঠামোটাকে কি বলে? এই কাঠামোটাকে বলে হলো মাইসেল। মাইসেল। প্রথম ক্লাসে তোমরা মাইসেলার ওয়াটারের কথা বলছিলে না? আমি এই নামটা অলওয়েজ ভুলে যাই, বুঝছো? মাইসেলার ওয়াটার, যেটা হচ্ছে দেখবা বাহির থেকে যখন যাবা স্কিনের উপরে অনেক ময়লা-টয়লা লেগে থাকবে। তখন একটা কটন বাডে করে মাইসেলার ওয়াটার ভিজিয়ে যখন স্কিনে একটু ঘষবা, যখন রাব করবা, দেখবা যে অনেকগুলা ময়লা লেগে আছে। অনেকগুলা ময়লা লেগে আছে। তো এরকম শুরুতে তোমার এটা মাইসেলার ওয়াটার দিয়ে রাব করে নিতে হয়। মানে এটাকে আমরা কি যেন বলি তাও ভুলে গেছি। পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, কে বলছিলা? হ্যাঁ, সানজিদা রাফা বলছিলা। ঠিক আছে। তারপরে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলতে হবে। ধোয়ার পরে কি করবা? ধোয়ার পরে আস্তে, আস্তে টোনার দিবা। তারপরে হচ্ছে একটু ময়েশ্চারাইজিং ক্রিম দিবা। চোখের নিচেও এক ধরনের দেওয়া যায়। চোখের যাদের কালো স্পট পড়ে আছে, ব্ল্যাক স্পট যাদের পড়ে আছে ওইটা। হ্যাঁ, আফরানান বলছিলা ক্লিনজার। হ্যাঁ, ক্লিনজার। শ্রেয়া বলছিলা ক্লিনজার। মানে মেয়েরাই জানে, ছেলেরা জানে না। তবে ছেলেদেরও জানতে হবে। ঠিক আছে? মিথিলা মণ্ডল? না, কাজল না। চোখের নিচে দেখবা যাদের ঘুম কম হয়, তাদের ব্ল্যাক স্পট পড়ে থাকে চোখের নিচে। সেখানে সেরাম ব্যবহার, হ্যাঁ, সেরাম বলে এটাকে, সেরাম। সাদ বিন ইকবাল, এই যে দেখছো সাদ, সাদও পারে। তোমার বউ খুব খুশি হবে। আচ্ছা, যাই হোক, শুধু জানলেই হবে না, তাদেরকে একটু দিতেও হবে। হ্যাঁ, চশমা পরিষ্কার করতে কি লাগে? মাইসেলার ওয়াটার লাগে। হুম, ওকে। তো এতটুকুই ছিল। আজকে আমরা কি পড়াবো দেখো। আজকে একটু রিডিং পড়াবো। আর এই অংশটা জানার কিছু থাকবে। তবে আমার মনে হয় না যে আজকে আমি পুরোটা শেষ করতে পারবো। নেক্সট ক্লাসে যতটুকু বাকি থাকবে ততটুকু শেষ করে দিব। হ্যাঁ, ডার্ক সার্কেল বলে। এটাকে ডার্ক সার্কেল বলে। মানে আমিও ভুলে গেছি, বুঝছো? পড়াইতে, পড়াইতে আর মনে থাকে না। হ্যাঁ, ঠিক আছে। ইশাত জাহান, তুমি ঠিক বলছো। এটাকে বলে ডার্ক সার্কেল। আচ্ছা। কি কি যে প্রশ্ন করে। আচ্ছা, এই ওয়াটার কোথায় পাবা? এই ওয়াটার বাজারে কিনতে পাওয়া যায়। মাইসেলার ওয়াটার বা ক্লিনজার। তাহলে চলো শুরু করি। টয়লেট্রিজ, পারফিউমারি। টয়লেট্রিজ আমরা কাদেরকে বলি? টয়লেটে যে জিনিসপাতিগুলো থাকে এগুলোকে আমরা টয়লেট্রিজ বলি। যেমন সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, আর কি, কি থাকে? বডি ওয়াশ, তারপরে আম তারপর হচ্ছে তোমার হ্যান্ড ওয়াশ, এই সবকিছু এগুলোকে আমরা টয়লেট্রিজ বলি। প্লাস হচ্ছে কসমেটিক্স গুলা কি এই সবগুলাকে একবারে বলা হয় কসমেটিক্স। যাই হোক, টয়লেট্রিক্স, তারপর হচ্ছে পারফিউমারি, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, মল্ট ভিনেগার প্রস্তুতি, ভিনেগার খাদ্য সংরক্ষণ কৌশল। এই হচ্ছে আজকের টপিক এবং আজকের এই ২ টা টপিক থেকে ধরে রাখবা ১০ নাম্বার কমন চলে আসবে। আজকের ক্লাস থেকে তুমি কমসে কম ১০ থেকে ১২ নাম্বার কমন পাবা। জাস্ট আজকের একটা ক্লাস থেকে। এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, ভিনেগার থেকে প্রশ্ন আসবে। আমরা নট অনলি মল্ট ভিনেগার, আমরা কুইক ভিনেগার প্রস্তুত করা শিখব। কুইক ভিনেগার। কুইক ভিনেগার। তারপরে শিল্পে আমরা কমার্শিয়াল ভিনেগার তৈরি করতে শিখব। কমার্শিয়াল ভিনেগার। দেখবা কোনো একটা বইয়ে সবগুলো নাই। বিভিন্ন বইয়ে মিলাই ঝিলাই আছে। আমরা শেখাই দিব না। কমার্শিয়াল ভিনেগার। সব ধরনের ভিনেগার তৈরি করে দেখাবো। ঠিক আছে? নিষ্কৃতি বলল যে ভাইয়া কোয়াগুলেশন মানে কি? কোয়াগুলেশন মানে জমাট বেঁধে যাওয়া। রক্ত বাইরে বের হলে কি হয়? জমাট বেঁধে যায় না, শক্ত হয়, ওটাকেই কোয়াগুলেশন বলে থাকে। বার্লি হচ্ছে এক ধরনের শর্করা। এর মধ্যে স্টার্চ থাকে। ভাই, এমন অনেকেই তো আছে যাদের ৪ রাত না ঘুমালেও ন্যাচারালি কিছুই হয় না। তাদের এমন কেন হয়? তারা হচ্ছে স্ট্রেস ফ্রি থাকে। বুঝছো? তাদের জীবনে লাইফে কোনো স্ট্রেস থাকে না। যারা স্ট্রেস নিয়ে থাকে, যারা খুব চাপে থাকে, তাদেরই দেখবা যে চোখের নিচে কালি পড়ে গেছে, তাদের ঘুম হচ্ছে না। তারা হয়তোবা ৪ রাত না ঘুমায়ে থাকবে। এরপরে দেখবা যে সারা বছর আবার আরামসে ঘুমাবে। কিন্তু কিন্তু আমরা যারা সারা বছর স্ট্রেসের মধ্যে থাকি, আমাদের না ঘুম হয় না।
তারপরে যারা ফোন চালায় বেশি তাদের চোখ শুকায় যায়। চোখ শুকায় গেলে ডার্ক সার্কেলটা আরো বেশি করে তৈরি হয়। বুঝছো? এই চোখের যখন ঠিকঠাক আ বা চোখের এটাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড গুলা যখন ঠিকঠাক থাকে, চোখের টিয়ার তৈরি হয় ভালো। টিয়ার যখন তৈরি হয়, টিয়ারটা তোমার আ ইরিগেটেড হয় এই জায়গা দিয়ে ইরিগেটেড হয়, বুঝছো? এই জায়গা দিয়ে ইরিগেটেড হয়। মানে এটা বের হয়ে চলে আসে। তো এই জায়গাটা তখন ভালো থাকে। টিয়ার ফরমেশন যদি ঠিকঠাক থাকে, চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে, চোখের কর্নিয়া ভালো থাকে, ডার্ক সার্কেল থাকে না। তো যাদের চোখ শুকনা থাকে দেখবে যে তাদেরই নানান ধরনের সমস্যা। হ্যাঁ, ব্লিংকিং বেশি হবে। হ্যাঁ, ভাই আপনি কি হ্যাঁ, পারফিউম ইউজ তো করতেই হয়। তা না হলে সারাদিন যে মানে বেগার খাটুনি খাটি, দেখবে যে আমার পাশে এসে দাঁড়াইতেও পারবা না গন্ধে। তো এইজন্য ওই ব্যাড স্মেলটাকে তোমার একটু কনসিল করার জন্য হইলেও পারফিউম ইউজ করতে হয়। আচ্ছা মেয়েরা কনসিলার ইউজ করে না যাদের মুখে একটু ব্রণ বেশি? বলতেছে যে, "ভাইয়া ব্রণের জন্য কি করব?" ব্রণের জন্য ওষুধপাতি আছে। খুব ভালো ওষুধ আছে। আচ্ছা ভাইয়া চোখ কিভাবে ভালো রাখবো? যেকোনো ইলেকট্রনিক ডিভাইস একটু দূরে রাখবা। চোখের কাছে রাখবা না। একদম কাছে নিয়ে যখন রাতের বেলা অন্ধকারের মধ্যে বা ফোন দেখে, তখন এই চোখ নষ্ট হইতে আর বেশি দিন লাগবে না। বুঝছো? যেকোনো ইলেকট্রনিক ডিভাইস একটু দূরে রাখতে হবে। তারপরে সবুজ পরিবেশে যখন তুমি একটু হাঁটাহাঁটি করবা, তখন চোখ ভালো থাকে। হুম। মুশফিক ভাই একটু তাড়াতাড়ি শেষ করে দিন, তাহলে ভালো হবে। ২ টা লাভ সাইন। আমি জানি তুমি বলতেছো পড়াশোনা শুরু করার জন্য। ওকে। দেখো, আচ্ছা তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে। ক্লাস শেষ হলে কালকে থেকে বা কিছুদিন পর থেকে দেখবা ক্লাসের ঠিক পরপরই তোমরা একটা কুইজ কার্ড পাবা। ওই কার্ডে যখন ক্লিক করবা তখন দেখবা যে আনলিমিটেড প্রশ্ন তোমাদের কাছে আসবে। ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার যত ইচ্ছা তত তুমি পরীক্ষা দিতে পারবা এবং শাফল করে প্রশ্ন আসবে। ওকে। চলো টয়লেট্রিজ পারফিউমারি নিয়ে কিছু পড়ে ফেলি। আমরা মুখের অভ্যন্তরে বাহ্যিক দেহত্বক এবং চুলের পরিষ্কার যত্ন নেওয়ার জন্য আচ্ছা মানে মুখমণ্ডলের কথা বলতেছে। ফেসের স্কিন, তারপর হচ্ছে চুলের বা যত্ন এগুলা নেওয়ার জন্য আমরা যে সমস্ত রাসায়নিক সামগ্রী ব্যবহার করি তাদেরকেই টয়লেট্রিজ বলে থাকে। তাদেরকেই টয়লেট্রিজ বলে। বুঝছো? যেমন হইতে পারে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টিস্যু পেপার, স্যানিটারি ন্যাপকিন, এই যে পারফিউম সবকিছুই আসলে টয়লেট্রিজ এবং পারফিউমের মধ্যে পড়ে যায়। বুঝছো? আচ্ছা, একজন বলল যে এই স্লাইডের স্ক্রিনশট নিবে। হ্যাঁ, নিয়ে নাও। ওকে, সেরা। হুম। তারপরে দেখো, আমরা শুরু করলাম টেলকম পাউডার দিয়ে। এই টেলকম পাউডারের নাম টেলকম কেন হইল? তোমরা অনেকে মনে করতে পারো যে যাদের একটু ঘাম-টাম বেশি হয়, একটু তৈলাক্ত স্কিন থাকে তখন তারা যখন পাউডার ব্যবহার করে তখন তেলটা কমে যায়। এজন্য টেলকম পাউডার বলে। অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি এই টেলকম উই থেকে টেলকম পাউডার আসে নাই। টেলকম পাউডারের নামটা আসছে টেলক নামক একটা শব্দ থেকে। দেখো টেলক হচ্ছে এমন একটা ক্রিস্টাল যেখানে ম্যাগনেসিয়াম থাকে, সিলিকন থাকে, অক্সিজেন থাকে। বুঝছো? এখন এটা প্লাস হচ্ছে ডলোমাইট এইগুলার যে মিশ্রণ, এই মিশ্রণটা একটা একদম ফাইন পাউডার তৈরি করে ফেলে। ওই পাউডারটাকে বলা হয় টেলক। টি-এ-এল-সি টেলক। টি-এ-এল-সি টেলক। এই টেলক থেকেই টেলকম পাউডারের কথা আসে। বুঝছো? তাহলে এই টেলক তৈরি করার একটা বিক্রিয়া নিচে দেওয়া আছে কিন্তু ভুলেও এই বিক্রিয়াটা কেউ দেখবা না। এগুলা কখনো পরীক্ষায় আসে না। তো এতটুকু মনে রাখবা এই টেলক হলো এই টেলক হলো হাইড্রেটেড ম্যাগনেসিয়াম সিলিকেট যার সংকেত এটা। এটা কিছুটা পিচ্ছিল হয়ে থাকে। বুঝছো? একটু তোমার লুব্রিক্যান্ট বৈশিষ্ট্য এর মধ্যে থাকে। এটাকে আমরা বলি ট্যালকম পাউডার এবং এটা দিলে দেখা যায় ঘাম কম হয়, ঘামাচি কম হয়। তো এই ট্যালকম পাউডার ব্যবহার করলে ঘামাচি কম হবে। বুঝছো? এত প্রশ্ন অলরেডি চলে আসছে। সানস্ক্রিন মুখে দিলে যে ভাইয়া ব্রণ ওঠে, আসলে সানস্ক্রিনের কিছু প্রকারভেদ আছে। বুঝছো? যাদের একটু তৈলাক্ত স্কিন তারা কিন্তু অয়েলি সানস্ক্রিন ইউজ করতে পারবে না। বুঝছো? স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর একটা সানস্ক্রিন আছে খুবই ওয়েলি। এটা ইউজ করাই যাবে না। করলে দেখা যাবে যাদের একটু ব্রণের সমস্যা আছে তাদের আরো বেশি ব্রণ হবে। কিছু সানস্ক্রিন আছে পাউডারের মতো ওইটা ভালো।
যাদের স্কিনে বেশি, তোমার ধরো যে সেনসিটিভিটি বেশি, যাদের ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে, একটু তৈলাক্ত, তারা পাউডার সানস্ক্রিন ইউজ করবা। আচ্ছা, মেডিকেলের জন্য এই স্লাইড মোর দ্যান এনাফ। ওই বই পড়াও লাগে না। আচ্ছা, এতটুকু মনে রাখবা, হ্যাঁ? তাইলেই গেল ট্যালকাম পাউডার। তো এর মধ্যে কি থাকে? হ্যাঁ, ট্যাঙ্ক থাকে না, এর মধ্যে টেলক থাকে। বাবারে বাবা! টেলক থাকে ৬০ ভাগের মতো। এই ত্বককে পিচ্ছিল করে এবং কোমলতা বৃদ্ধি করে এবং ঘাম রোধ করে। এই ইন্ডিকেশন গুলো পড়ে রাখবা, অর্থাৎ কোনটা কি কাজে ব্যবহার করা হয় এটা পড়বা। জাস্টিফিকেশন বলে এটাকে। এর মধ্যে জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়। জিঙ্ক অক্সাইড হচ্ছে ইউভি প্রোটেকশন দেয়। নট অনলি জিঙ্ক অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড সেও কিন্তু সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। বুঝছো? এই জিনিসটাই লাগবে যে কোনটা কি কাজ করে। ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট আমরা কেন ব্যবহার করব? পাউডারটাকে আরো ঝরঝরে বানানোর জন্য। ম্যাগনেসিয়াম কার্বনেট কেন দিব? এরা ঘাম শোষণ করে আর্দ্রতা দূর করে। এগুলো যে কত মুখস্থ করছে রে ভাই, পরীক্ষায় আসতো এমসিকিউতে, কোনটা কি কাজ করে। আচ্ছা, তারপরে স্টার্চ ব্যবহার করি মেন্থল এবং সুগন্ধি অনুযায়ী। থাকে না যে কিছু কুল পাউডার আছে, শরীরে এসি লাগাও এরকম টাইপের কিছু পাউডারের অ্যাড দেখবা, ওইখানে জাস্ট কি দেওয়া হয় জানো? মেন্থলটা দেওয়া হয়। এই যে মেন্থল, এটা কি কুলিং একটা ইফেক্ট দেয়, কুলিং ইফেক্ট। দেখবা যে নবরত্ন তেল, মাথা ঠান্ডা রাখার তেল, ওইখানে জাস্ট আর কিছু না, আইসকুল 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 পাউডার। হ্যাঁ, তো এটা কুলিং ইফেক্ট দেয়, ওখানে মেন্থলেট করে দেয়, তাইলেই হয়। ওকে, মনে প্রশান্তির ভাব সৃষ্টি করে না, এত সাহিত্যিক হওয়ার দরকার নাই, বলবা যে কুলিং ইফেক্ট দেয়। ওকে, মনে বলে প্রশান্তি ভাব সৃষ্টি করে, আল্লাহ কোন বই থেকে জানি নিছে। কুলিং ইফেক্ট সহজ কথায় ভাই, এটা কখনো মনে প্রশান্তির ভাব সৃষ্টি করবে না। করতেও পারে সুগন্ধি থাকলে, পড়ে ফেলবা, হ্যাঁ মুখস্থ করবা, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তারপরে দেখো ভ্যানিশিং ক্রিম, যে ক্রিমটা ইউজ করার সাথে সাথে ত্বকের মধ্যে পুরো ভ্যানিশ হয়ে যাবে, তুমি টেরই পাবা না যে ত্বকে কোনো কিছু ব্যবহার করছো। তো এটাকে আমরা ভ্যানিশিং ক্রিম বলি, এবং এটা গরমকালে যখন অনেক বেশি রোদ, অনেক বেশি ঘাম এসব কিছু থাকে, যখন হিউমিডিটি বেশি থাকে, তখন এই ভ্যানিশিং ক্রিমটা ব্যবহার করা হয়। এবং গতকালকে বলছিলাম এটা ইজ ওয়ান কাইন্ড অফ ইমালশন, যেটা হচ্ছে ওয়েল ইন ওয়াটার টাইপ, তাই না? এই ইমালশনটার প্রকৃতি কি বা টাইপ কি, প্রকারভেদ কি? এটা হচ্ছে ওয়েল ইন ওয়াটার, অর্থাৎ ওয়াটার হচ্ছে আমাদের ডিসপারশন মিডিয়াম, এটা হচ্ছে আমাদের বিস্তারণ মাধ্যম। বিস্তারণ মাধ্যমটা হচ্ছে ওয়াটার, যেটা বেশি পরিমাণে থাকে, আর এটা হচ্ছে বিস্তৃত দশা, যেটা একটু কম পরিমাণে থাকে। সুতরাং ওয়াটারের কন্টেন্ট যখন বেশি থাকবে, তৈলাক্ত ভাব কমে আসবে, ওটাই খুব দ্রুত স্কিনের সাথে মিশে যাবে। এটাকে আমরা বলতেছি, মানে এখানে কোনো তৈলাক্ত লেয়ার থাকবে না, এটাকে আমরা ভ্যানিশিং ক্রিম বলে থাকি। তো ভ্যানিশিং ক্রিম বা স্নো, ফেয়ার এন্ড লাভলি, একদম ছোটবেলা থেকে এগুলা শুনতে শুনতে বড় হয়েছি টিভিতে। আগে তো টিভি দেখতো সবাই, তাই না? স্লাইড গুলো দেখে মনে হচ্ছে আইসকুল পাউডারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে গেছে। যদি কিছু দিত তাহলে আরো বেশি কিছু বলতাম, দিবে না তো কিছু, তার বেশি কিছু বলা যাবে না। আচ্ছা দেখো ভাই, এটা তো কখনো জানতাম না ভ্যানিশিং ক্রিমটা ইউজ করা জরুরি। ইট ডিপেন্ডস, বললাম না, এই তুমি শুরুতে ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করবা, এতে করে যখন তোমার স্কিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তখন কোনো ময়লা মানে কোনো কিছুই হবে না, স্কিন ভালো থাকবে। পরিষ্কার করলা, তারপরে হচ্ছে তুমি ফেস ওয়াশ দিয়ে ধুইলা, কখনো কিন্তু এমনি এমনি ঘষা যাবে না, আমি আগেও বলছি। জাস্ট কি করতে হবে, আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে। আচ্ছা, তারপরে তুমি ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করলা, তারপরে তুমি একটা ক্রিম ব্যবহার করবা, যে কোনো ক্রিম, পন্ডস ক্রিম, ফেয়ার এন্ড লাভলি, বা যেটা তোমাকে স্যুট করে ওইটা। ওই যে ভ্যানিশিং ক্রিম, এটা হচ্ছে গরমকালে, আর কোল্ড ক্রিম ব্যবহার করবা হচ্ছে শীতকালে। ঠিক আছে? সাবান মুখে লাগালে অবশ্যই ত্বকের ক্ষতি হবে। সাবান কখনো ইউজ করা যাবে না, কোনো সাবানই না। ওকে, তারপরে এই জিনিসটা পড়ে নাও, তেলেতে পানির emulsion, এটা আমরা গরমকালে ব্যবহার করে থাকি, গরমের দিনে ব্যবহার করে থাকি। যথেষ্ট, এগুলা জানাই যথেষ্ট। আচ্ছা, এর মধ্যে কি কি উপাদান থাকে? প্রথম কথা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিডের কাজ কি? খেয়াল করো, সাধারণ তাপমাত্রায় কঠিন পদার্থ এবং এর বর্ণ সাদা। প্রথম কথা হচ্ছে এই স্টিয়ারিক অ্যাসিডটাই
ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করে। ইমালসিফায়ার প্লাস ইমোলিয়েন্ট, এই টার্মটা উচ্চারণ করছি গতকালকে। ইমোলিয়েন্ট, এই ইমোলিয়েন্টটা তোমার স্মুথ রাখতে হেল্প করে, বুঝছো? বেশি বেশি কার্বন যুক্ত যে কার্বক্সিলিক অ্যাসিড গুলো আছে এরা প্রত্যেকে ইমোলিয়েন্ট হিসেবে কাজ করে, এবং ইমালসিফায়ার হিসেবে তখনই কাজ করবে যখন অল্প একটু ক্ষার এড করব। এটা কিন্তু অল্প, নট বেশি, অল্প ক্ষার এড করব। যখনই অল্প একটু ক্ষার এড করব তখনই কিছু স্টিয়ারিক অ্যাসিড লবণে কনভার্ট হবে, বুঝছো? লবণে যখন কনভার্ট হয় তখনই এই যে মনে আছে একটা হচ্ছে পজিটিভ বা নেগেটিভ অংশ, আর একটা হচ্ছে হাইড্রোকার্বন টেইল। তোমরা জানো স্টিয়ারিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে বাচ্চারা? স্টিয়ারিক অ্যাসিডে কার্বন কয়টা থাকে? C17H35 COOH, তার মানে 17টা কার্বন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তারপরে এখানে কার্বন ও OH, ক্ষার ব্যবহার করে আমরা এই হাইড্রোজেনটাকে সরায় নিয়ে যাই। সরায় নিয়ে গেলে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হয়, যেটা আমাদের পোলার হেড, আর এটা হচ্ছে নন পোলার টেল। বুঝা গেল? এই হলো আমাদের ইমালসিফায়ার। এটাই হচ্ছে ইমালসিফায়ার। বুঝা গেল? ওকে, তারপর দেখো ইমালশন। এই মিশ্রণটা একটা ইমালশন। এটা যে বইয়ে দেওয়া আছে, বইয়ে ভুল করছে। এই ভ্যানিশিং স্নোটাই হচ্ছে একটা ইমালশন। তারপর গ্লিসারিন কেন ব্যবহার করে তোমরা জানো? মসৃণতা বাড়াতে। তার চেয়ে বেশি হচ্ছে এটা একটা, বলো তো গ্লিসারিনের কাজ কি? তোমরা জানো আশা করি। এই গ্লিসারিন কি কাজ করে ছেলেপেলেরা? হ্যাঁ, এগুলো আসে আর্দ্রতা ধরে রাখে। ইয়েস, এই গ্লিসারিনটাই আর্দ্রতা ধরে রাখে, ময়েশ্চারাইজিং এজেন্ট। এবং শীতকালীন ক্রিমগুলোতে, কোল্ড ক্রিমে ওটা একটু বেশি ব্যবহার করা হয়। আর কার্বিটলটাকে আমরা ব্যবহার করি, এটাও ওয়ান কাইন্ড অফ ময়েশ্চারাইজিং এজেন্ট, বাট এটার আরেকটা কাজ হচ্ছে ত্বকের চটচটে ভাবটা দূর দূর করে। ঠিক আছে? গ্লিসারিন কেন ব্যবহার করব, কার্বিটল কেন ব্যবহার করব, স্টিয়ারিক অ্যাসিড কেন ব্যবহার করব, এগুলো অবশ্যই জানা থাকতে হবে। এবং এই ক্ষার হিসেবে কাকে ব্যবহার করে জানো? বোরাক্স। ক্ষার হিসেবে আমরা বোরাক্সকে ব্যবহার করি। লিখে রাখো। কারেন্ট ছিল না তাই লিখে রাখো কি কি কাজ করে। চাইলে বইয়ে বইয়ে লিখে রাখতে পারো, খাতায়ও লিখে রাখতে পারো। 8 দিন পরে কোর্স শেষ হয়ে যাবে না, এই কোর্স তোমাদের এইচএসসি পরীক্ষার আগের দিন পর্যন্ত থাকবে। আচ্ছা, বোরাক্স মানে হচ্ছে সোডিয়াম পাইরোবোরেট। বোরাক্স মানে হলো সোডিয়াম পাইরোবোরেট। সোডিয়াম পাইরোবোরেট, অক্সিজেন 7 গুণে 14, বোরন হচ্ছে 3 4 12। হ্যাঁ, ঠিক আছে, সোডিয়াম পাইরোবোরেট, এটাই হচ্ছে বোরাক্স। ওকে, গেল। এবার দেখো, এবার আমরা শিখবো হচ্ছে, আচ্ছা প্রস্তুত প্রণালী, এটা কখনো আসে না, দরকার নেই, কারণ তোমরা এখনই কসমেটোলজিস্ট হয়ে যাচ্ছ না। তো এটা কেমনে তৈরি করে একটু রিডিং পড়ে নিবা, তাইলেই হবে, বাট এটা কখনোই পরীক্ষায় আসে না, প্রস্তুত প্রণালীগুলো আসে না। তারপর ক্রিমের বৈশিষ্ট্য কি পড়ে নিবা, অলরেডি আমরা অনেক কিছু বলে ফেলছি, এই বৈশিষ্ট্য সবকিছু। এবার আসো কোল্ড ক্রিম। কোল্ড ক্রিম
এই কোয়ার্টারের ক্লাস শেষ হবে কবে? কিছুদিন পরে, আর মনে হয় ১০-১৫ দিন। হ্যাঁ, গ্লিসারিন মিষ্টি লাগে কেন? কারণ এটা তোমার সরবিটল থেকে তৈরি করা হয়। বুঝছো? মানে এটা অনেকটা সুগারের মতোই, এর স্ট্রাকচার অনেকটা সুগারের মতো। এইজন্য গ্লিসারিন কিছুটা মিষ্টি লাগে। আচ্ছা, তাহলে চলো আমরা একটু কোল্ড ক্রিম নিয়ে আলোচনা করি। কোল্ড ক্রিম এটা হচ্ছে তেল এবং পানির একটা মিশ্রণ, যেখানে তেলের পরিমাণটা বেশি থাকে। বুঝছো? তেলের পরিমাণটা বেশি থাকার কারণে এটা স্কিন থেকে পানিকে বের হয়ে যেতে বাধা দেয়। মনে করবা, খেয়াল করো যে যখন আমরা স্কিনের উপরে কোল্ড ক্রিম ব্যবহার করি, তখন স্কিনের উপরে একটা তৈলাক্ত লেয়ার তৈরি হয়ে যায়। এই লেয়ারটাই পানিকে বের হতে বাধা দিবে। কারণ তোমরা জানো স্কিন থেকে প্রতি মুহূর্তে কিন্তু পানি বের হয়, তাই না? পানি বের হয়। প্রস্বেদনের মতোই অনেকটা। তো পানি যাতে বের হতে না পারে সেইজন্য এই কোল্ড ক্রিমটা ব্যবহার করা হয়। রিডিং পড়ে ফেলবা। আচ্ছা, এর মধ্যে কি থাকে দেখো, মিনারেল অয়েল, প্যারাফিন, মিনারেল অয়েল, প্যারাফিন। তো এই তেলটা একটু বেশি থাকবে। তেলের পরিমাণটা বেশি থাকবে। তারপরে এটাকে আমরা বিজ ওয়াক্স বলি, হোয়াইট ওয়াক্স মানে হচ্ছে মোম, মোম, সাদা মোম। ঠিক আছে? তারপরে বেজ, অ্যাবজর্পশন বেজ, মেইনলি বোরাক্সটাই, বুঝছো? আর অনেক কিছু ব্যবহার করে সেটা, বাট আমরা ওটা নিয়ে চিন্তিত না, আমরা চিন্তিত হচ্ছে বোরাক্স নিয়ে। বুঝছো? তারপরে পানি, সুগন্ধি। তো কোনটা কি কাজ করে একটু জেনে নিবা। প্যারাফিনটা লুব্রিকেটিং এজেন্ট হিসেবে কাজ করতেছে, প্লাস এটা একটা তেলের স্তর তৈরি করতেছে। বুঝতেই পারছো, এখানে তেলের পরিমাণটা বেশি থাকবে। তারপরে বিজ ওয়াক্স, এটা জমাট বাঁধার জন্য হেল্প করবে, সুন্দর একটা টেক্সচার দিবে বলা হয়। বোরাক্স, এটা ইমালসিফাইং এজেন্ট হিসেবে কাজ করতেছে প্রথমত, কারণ ইমালসিফায়ার ছাড়া কখনোই কোনো ক্রিম হবে না, ইমালশন হবে না। তো এটা একটা ইমালসিফায়ার, প্লাস ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে। ঠিক আছে? ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো পানি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে কিনা জানি না, বাট এটা একটা সলভেন্ট হিসেবে কাজ করে। এই এতটুকু জেনে রাখবা। আসলে বইগুলাতে, কলেজের বইগুলাতে হুদাই যে কোত্থেকে কি উঠায় দিচ্ছে, পানি উজ্জ্বলতা বৃদ্ধি করে, এটা কোনো হইলো? কিন্তু এটা বইয়ে আছে, সেই জন্যই স্লাইডে দেওয়া হয়েছে। আচ্ছা, না গ্লিসারিন খাওয়া যাবে না, সাবধান, গ্লিসারিন খাবা না। মিষ্টি লাগে তাই বলে কি খাবা নাকি? খাওয়া যাবে না। ওকে, এবার দেখো লিপস্টিক। লিপস্টিক এটা জাস্ট একটা ওয়াক্সি সাবস্টেন্স, এখানে মোমটাই বেশি থাকে। এটার প্রধান কাজই হচ্ছে মোম, মানে উপাদানটাই হচ্ছে মোম। বুঝছো? বাণিজ্যিকভাবে ফ্রান্স সবার প্রথম 1884 সালে লিপস্টিক উৎপাদন শুরু করে। তারা উপাদান হিসেবে দেখো ক্যাস্টর অয়েল, খুবই ভালো ক্যাস্টর অয়েল, তারপরে বিজ ওয়াক্স এবং ডিয়ার টেলো ব্যবহার করতেন। এবং একটা বিষয়, এই ডিয়ার টেলোটা আমি আজকে প্রথম শুনতেছি। তোমরা একটু বের করতে পারো ইন্টারনেটে সার্চ দিয়ে যে ডিয়ার টেলোটা কি। এটা হইতে পারে তোমার হরিণের আহ, আমার এটা মনে পড়তেছে না, হরিণের বডি থেকে একটা চর্বি বের করা হয়, বুঝছো? সেটা খুবই মূল্যবান, খুবই মূল্যবান। তো ওটাকেই মেবি ডিয়ার টেলো বলা হচ্ছে। তোমরা ইন্টারনেটে সার্চ দিতে পারো। এবং আরেকটা বিষয়, এটা কিন্তু খুবই মূল্যবান, এবং এর জন্য ফ্রান্সে হাজার হাজার হরিণকে হত্যা করা হয়েছিল, এবং এটা খুব সুগন্ধিযুক্ত। হ্যাঁ, নাভি থেকে সংগ্রহ করা হয়, এতক্ষণে মনে পড়ছে, কস্তুরী। ইয়েস ইয়েস ইয়েস, এতক্ষণে মনে, এই টার্মটা এই কারণে নতুন লাগতেছিল, ডিয়ারটা শুনেই পরে আমার মনে হয়েছে না জিনিসটা ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ, কস্তুরী, যেটা কিনা হরিণের নাভি থেকে সংগ্রহ করা হইতো। তো আধুনিক লিপস্টিকে মোমটাই হচ্ছে প্রধান উপাদান, তেল, তারপরে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে, ভিটামিন ই থাকবে, ভিটামিন সি থাকবে। এই যে ইমোলিয়েন্ট ব্যবহার করা হবে, ইমোলিয়েন্ট যেটা কিনা স্মুথনেসটাকে ঠিক রাখে, ইমোলিয়েন্ট সাবস্টেন্স। এবং উচ্চ ভর সম্পন্ন, উচ্চ ভরযুক্ত যে কার্বক্সিলিক অ্যাসিড গুলো আছে, তারা সবাই হচ্ছে ইমোলিয়েন্ট। প্লাস আরেকটা খুব ভালো ইমোলিয়েন্ট হচ্ছে তোমার তিমি মাছের ব্রেইন থেকে একটা সাবস্টেন্স সংগ্রহ করা হয়, যেটার নাম হচ্ছে স্পারমাসেটি। স্পারমাসেটি নামে আরেকটা ইমোলিয়েন্ট আছে, যেটা কিনা মূল্যবান অনেক ক্রিম এবং লিপস্টিকে ব্যবহার করা হয়। বুঝছো? এটাও একটা মূল্যবান ইমোলিয়েন্ট, যেটা তিমি মাছের মস্তিষ্ক থেকে সংগ্রহ করা হয়। বুঝছো? এবং এটা দিলে দাম অনেক বেড়ে যাবে।
যাই হোক, এবং এটা খুবই স্মুথ এবং সফট রাখতে হেল্প করে। একজন প্রশ্ন করতেছে লিপস্টিক ব্যবহার করা ভালো কিনা? এটা তোমরাই ভালো জানো আমার চেয়ে। দেখো, আসলে ভালো-মন্দ সবকিছুই না আপেক্ষিক, বুঝছো? যে তুমি আ কোন সেন্সে এটা বলতেছো বা কোন সেন্সে এটা ইউজ করতেছো। ধরো যে তুমি যদি বায়োলজিক্যাল সেন্সে চিন্তা করো যে এটা আমাদের জন্য ভালো কি খারাপ, ওইটা ভিন্ন হিসেব। তো এখন যেগুলা ব্যবহার করতেছে যদি প্যারাবেন না থাকে বা কার্সিনোজেন না থাকে সেই ক্ষেত্রে এটা আমি বলব যে বায়োলজিক্যালি খারাপ না। অন্য আরেকটা দৃষ্টিকোণ আছে। এটা হচ্ছে নৈতিক দৃষ্টিকোণ। ধরো কেউ লিপস্টিক ব্যবহার করতে পারে বাইরে বের হইলে। এটা তার কনফিডেন্স কে বাড়াবে। তার ভাল লাগবে। কিন্তু এটা অনেকের চোখে খারাপ। আর যে এই সেন্স এ ব্যবহার করতেছে, তুমি তাকে কিভাবে বুঝাবা? তাই না? আর যে ধরো যে ৫-৭ বছর পরে আল্লাহ বাঁচায় রাখুক, তোমাদের বিয়ে-শাদী হবে। সারাদিন হাসব্যান্ড পরিশ্রম করে বাসায় আসছে, তুমি একটু সেজেগুজে থাকলা। তার ভালো লাগার জন্য। তো এর চেয়ে ভালো আর কি হইতে পারে? তাই না? তো ভালো-মন্দ সবকিছুই হচ্ছে আপেক্ষিক। তো তুমি কোন উদ্দেশ্যে ব্যবহার করতেছো? এটাই হচ্ছে আ মানে মেইন বিষয়। গেল। এগুলো একটু পড়বা, হ্যাঁ? পড়বা। বর্তমানে এই ক্যাস্টর অয়েলটাই বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে। ক্যাস্টর অয়েল আলাদা করে পাওয়াও যায় কিনতে। ওকে, ফর্মুলা দেখো। তেলের লিপস্টিক, মোমযুক্ত লিপস্টিক। তো এই ক্ষেত্রে কার্নোবা মোম ব্যবহার করা হবে জাস্ট ওয়ান কাইন্ড অফ ওয়াক্স আর কিচ্ছুই না। মৌমাছির মোম, কার্নোবা মোম সব এগুলো একই। জাস্ট উৎসটা আলাদা। ল্যানোলিন, ল্যানোলিন ইউজ করা হয় একটা ইমোলিয়েন্ট সাবস্টেন্স। সিটাইল অ্যালকোহল এটাও একটা ইমোলিয়েন্ট সাবস্টেন্স। ক্যাস্টর অয়েল মানে মোমের লিপস্টিকের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ইমোলিয়েন্ট ইউজ করা হয় যাতে করে ঠোঁটটা সফট থাকে। আচ্ছা, তো কার্নোবা মোম, সাদা পেট্রোলিয়াম, মোমযুক্ত লিপস্টিক এটা কম দামি। তারপর হচ্ছে মৌমাছির মোম, বিজওয়াক্সটাই হচ্ছে মৌমাছির মোম আর হচ্ছে লিকুইড প্যারাফিন। তো এগুলো একটু জেনে রাখতে পারো যে ওয়েলি লিপস্টিক এবং ওয়াক্সি লিপস্টিক। বুঝছো? তো এই ক্ষেত্রে দেখো সিটাইল অ্যালকোহল খুবই মূল্যবান একটা পদার্থ। সিটাইল অ্যালকোহল ১৬ কার্বন বিশিষ্ট অ্যালকোহল। ক্যাস্টর অয়েল ইউজ করা হয়েছে, বেশ ভালো। ল্যানোলিন ইউজ করা হয়েছে, ইমোলিয়েন্ট সাবস্টেন্স। ওকে, গেল। লিপস্টিকের প্রস্তুত প্রণালী লাগবে না। প্রস্তুত প্রণালী আসলে কখনো পরীক্ষায় আসে না। কিন্তু রিডিং করে রাখতে পারো জানার জন্য যে কেমনে বানাচ্ছে। হ্যাঁ, মেহেদির প্রস্তুতি এখান থেকে জাস্ট একটা জিনিস লাগবে সেটা হচ্ছে মেহেদির আ লাল কেন হয়? মানে মেহেদি ব্যবহার করলে মেহেদির কোন উপাদানের কারণে হাত বা যেখানে ইউজ করা হয় সেটা লাল বা বর্ণযুক্ত কেন হয়? সেটা হচ্ছে সেই জায়গাটার নাম কোথায়? লোসন। এই তো লোসন। লোসন যার কেমিক্যাল নেম হচ্ছে 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন। 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন। এই তো। এই যৌগটা। এই যৌগটাকে আমরা বলি লোসন এবং এটা খুবই কালারফুল কম্পাউন্ড যেটা আমাদের স্কিনের সাথে খুব সুন্দর করে লেগে যায়। এটাকে আমরা বলতেছি লোসন। বুঝছো? 2-হাইড্রক্সি-1,4-ন্যাপথাকুইনন। হ্যাঁ, তো এটি প্রোটিনের অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে রঙিন বর্ণ সৃষ্টি করে। প্রোটিনের স্কিনের যে প্রোটিন আছে তার অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে রঙিন বর্ণ সৃষ্টি করে। এতটুকু জানা থাকলেই হবে। আর কিছু লাগবে না। তো একটু জেনে রাখো এর মধ্যে কফি থাকে বা ব্লাক টি থাকে, মেহেদি পাউডার থাকে, মেথির গুঁড়া থাকে। এত কিছু থাকলে তো ভালোই। ভিনেগার থাকে বা হালকা একটু লেবুর রস থাকে। ইউক্যালিপটাস অথবা এসেনশিয়াল অয়েল। ইউক্যালিপটাস অয়েলটা হচ্ছে কিছুটা সুগন্ধিযুক্ত। এত কিছু করে বানানোর চেয়ে বেটে লাগানোই ভালো। হ্যাঁ? বেটে করতে পারো। বাট যেখানে মেথির গুঁড়া থাকে এটা কিন্তু বেশ ভালো। মেথি এটাকে ওয়ান কাইন্ড অফ তোমার ঔষধি গুণাগুণ সম্পন্ন বলা হয়। আম ভেষজ উপাদান বলা হয়। বুঝছো? যাদের আম ডায়াবেটিস আছে তারা যদি এই মেথির গুঁড়াটা খাইতে পারে, এটা তো খুবই তিতা। এজন্য অনেকে আবার মেথি ভিজায় পানি খায়। ওটাও ভালো। ডায়াবেটিসের জন্য কাজ করে। জাহিদ হাসান, কেন রে ভাইয়া? Why this question?
একাডেমিক কোর্স কি এইচএসসি এক্সামের সময় থাকবে না? এইচএসসি পর্যন্ত থাকবে তো, হ্যাঁ। এনাম ভাই তো বলতেছিল যে এইচএসসি এক্সাম শেষ হওয়া পর্যন্তই থাকবে। শেষ হওয়া পর্যন্তই থাকবে। কোনো প্রস্তুতি পড়তে হবে না। আচ্ছা, এবার চলে আসি গ্লাস ক্লিনারের কাছে। তাই লিখো বাচ্চারা, এখন থেকে লেখা শুরু। প্রচুর লিখতে হবে এই জায়গাটা। লেখা শুরু করো। লেখা শুরু। গ্লাস ক্লিনার, আমরা এবার ক্লিনিং এজেন্ট গুলো নিয়ে জানবো। ক্লিনিং এজেন্টস। ক্লিনিং এজেন্টের মধ্যে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করি শুধুমাত্র, একটা হচ্ছে গ্লাস ক্লিনার আর একটা হচ্ছে টয়লেট ক্লিনার। বুঝছো? একজন আবার প্রশ্ন করলো, ছোঁয়া প্রশ্ন করলো যে মেহেদি চুলে যদি লাগানো হয় সেক্ষেত্রে রঙিন করতে পারে কিনা? কালো চুল কখনো রঙিন হয় না, সাদা চুল রঙিন হয়। ওকে। তো ক্লিনিং এজেন্ট হিসেবে আমরা দুই ধরনের এজেন্ট শিখবো। আরো অনেক ধরনের ক্লিনিং এজেন্ট আছে। তোমার ফ্লোর ক্লিনার আছে, তারপর হচ্ছে শেভিং ফোম আছে, ওটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বলা যেতে পারে ক্লিনিং এজেন্ট। বাট আমরা শিখবো হচ্ছে গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনার। 2 নাম্বার টয়লেট ক্লিনার। এই গ্লাস ক্লিনারের মূল উপাদানটা হলো অ্যামোনিয়া বেসড ক্ষার, এবং টয়লেট ক্লিনারের মূল উপাদানটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন চিন্তা করে দেখো, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা খুবই দুর্বল একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড খুবই শক্তিশালী একটা ক্ষার। বুঝছো? খুবই শক্তিশালী ক্ষার। তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে কেন গ্লাস ক্লিনারে ব্যবহার করব না, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে কেন টয়লেট ক্লিনার হিসেবে ব্যবহার করব না, এই প্রশ্নটাই আসে নরমালি। খেয়াল করবা, গ্লাসের প্রধান উপাদান তোমরা জানো, গ্লাসের প্রধান উপাদান কি? সিলিকন ডাইঅক্সাইড। এটা হচ্ছে অম্লধর্মী একটা পদার্থ, কুয়ার্টজ, অম্লধর্মী পদার্থ। তো অম্লধর্মী একটা পদার্থের মধ্যে যদি শক্তিশালী ক্ষার ব্যবহার করা হয়, তাইলে দেখা যাবে এই ক্ষার অম্লের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট Na2 SiO3 তৈরি করে ফেলবে আর পানি তৈরি করবে। এতে করে দেখা যাবে গ্লাসের যে টেক্সচার আছে, স্মুথনেস আছে, সব দূর হয়ে যাবে। দূর হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে গ্লাসটা এবড়ো থেবড়ো হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মানে হচ্ছে আর দেখতে ভালো লাগবে না। তো এই জন্য আমরা গ্লাস ক্লিনার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি না। বা এত গ্লাসের মধ্যে তো এত বেশি ময়লাও লেগে থাকে না, তাই না? গাড়ির কাঁচ বলতে পারো, অথবা ধরো যে জানালার কাঁচ হইতে পারে, অথবা আমাদের যে মিরর, আমরা যে আয়না দেখার জন্য যে আয়না ব্যবহার করি, এটাও হইতে পারে। বাট ওইটার জন্য এত শক্তিশালী ক্ষারের প্রয়োজন হয় না, জাস্ট হালকা ক্ষার ব্যবহার করলেই চলে। এবার চিন্তা করে দেখো, আমরা যদি টয়লেটে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তাহলে কি হবে? যখনই এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে স্প্রে করা হবে, গ্লাস ক্লিনার হচ্ছে স্প্রে করে আমরা দেই, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটাকে স্প্রে করা হলে তখনই সে কিছুটা ভেঙে, কিছুটা না অনেকটুকুই, এই অ্যামোনিয়া গ্যাস তৈরি করবে। তোমরা জানো, এটা বলে রাখি, এটা হচ্ছে দুর্বল পরিষ্কারক। দুর্বল পরিষ্কারক। তো এই দুর্বল পরিষ্কারক টয়লেটের যে কঠিন দাগ আছে, ময়লা আছে, সেই ময়লাগুলোকে প্রথমত পরিষ্কার করতে পারবে না। দ্বিতীয়ত, টয়লেটের মতো একটা আবদ্ধ জায়গাতে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করো, সেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যাবে। এই আবদ্ধ জায়গায় যখন অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে, মাথা ঘুরে পড়ে যাবা, মরে যাবা। বুঝছো? পরিবেশ নষ্ট করে ফেলবে। সুতরাং ওই জায়গায় এটা ব্যবহার করা যাবে না। দুইটা কারণ বলবা। একটা হচ্ছে টয়লেটের এই ভারী ময়লা পরিষ্কার করার জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের মতো শক্তিশালী পরিষ্কারক লাগবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মতো দুর্বল পরিষ্কারক যথেষ্ট নয়। দ্বিতীয়ত, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, এটা ভেঙে অটোমেটিক অ্যামোনিয়া গ্যাস তৈরি করে ফেলতে পারে, যে অ্যামোনিয়া গ্যাস টয়লেটের মতো আবদ্ধ জায়গায় পরিবেশ দূষণ করবে। বুঝা গেল? হ্যাঁ, এক গন্ধ দূর করতে চেয়ে নতুন গন্ধ তৈরি হবে। এখন এগুলো হচ্ছে মেইন উপাদান, বুঝছো? মেইন উপাদান। আরো কিন্তু অনেকগুলো সাবসিডিয়ারি উপাদান থাকে, কিছু অক্সিলিয়ারিজ থাকবে, এটাই তোমাদের জানতে হবে। দেখো,
বাচ্চারা দেখো, অ্যামোনিয়া দ্রবণটাই মেইনলি ময়লার দ্রাবক হিসেবে কাজ করে। যেমন ময়লা কেন হয়? এই তেল জাতীয় পদার্থই যাবতীয় ময়লা তৈরি হওয়ার প্রধানতম কারণ। তো গ্রিস বা তেল, এই তেলের দ্রাবক হিসেবে এই অ্যামোনিয়া দ্রবণটা কাজ করবে। এটা হচ্ছে মেইন এটা। এবার খেয়াল করে দেখো, আইসোপ্রোপাইল অ্যালকোহল আইপিএ, এটাকে আমরা শর্টকাটে বলি। আমাদের ফার্মাসিউটিক্যালে এটার এত বেশি ব্যবহার, এবং যে কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বলো বা হচ্ছে আমাদের ইনসেপ্টের হেড অফিসেও ঢুকলে একটা গন্ধ নাকে পাবা, খুব সুন্দর একটা গন্ধ পাওয়া যায়, একটু ঝাঁঝালো বাট মজার, মানে গন্ধটা ভালো। এটাই হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহলের একটা গন্ধ, বুঝছো? স্পেশালি প্ল্যান্টে অনেক বেশি পরিমাণে, প্ল্যান্ট মানে হচ্ছে যেখানে ফ্যাক্টরিতে এটার ব্যবহার আছে। একদম সকাল বিকাল সবাই এটা দিয়ে পরিষ্কার রাখে, দেখবা ঝকঝকে তকতকে পরিষ্কার এক একটা ফ্যাক্টরি। তো এটা আইসোপ্রোপাইল অ্যালকোহলের কারণে, এটা মেইনলি একটা পরিষ্কারক প্লাস এটাকে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে ব্যবহার করতাম। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি তোমাদেরকে আগেও হয়তো বলছিলাম, হ্যান্ড স্যানিটাইজারে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা হয়। এখানে 3 কার্বন থাকবে, 2 নাম্বার কার্বনে OH মূলকটা থাকে, এবং এটা পরিষ্কারক হিসেবে, স্যানিটাইজিং এজেন্ট হিসেবে কাজ করে, বুঝছো? আচ্ছা, তো এইজন্য আমরা হ্যান্ড স্যানিটাইজার যেহেতু হাতে নিয়ে রাব করি, এইজন্য এটাকে রাবিং অ্যালকোহলও বলা হয়, বুঝছো? আইসোপ্রোপাইল অ্যালকোহলকে রাবিং অ্যালকোহলও বলা হয়। এটা হচ্ছে বেশি উদ্বায়ী দ্রাবক। হ্যাঁ, তো এটাকে পরিষ্কারক হিসেবেও ব্যবহার করা হয়। প্লাস হচ্ছে এটার আরেকটা কাজ আছে, তোমার ব্যাকটেরিয়া ভাইরাসকে নষ্ট করে ফেলতে পারে। এটা অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবেও কাজ করে, বুঝছো? আচ্ছা, তো ব্যাকটেরিয়াগুলাকে, জীবাণুগুলাকে মেরে ফেলবে, জীবাণুনাশক লিখেই দিই। জীবাণুনাশক, স্যানিটাইজার এটা। আচ্ছা, সোডিয়াম লরেল সালফেট, যার কথা এতদিন ধরে বলতেছি, SLS, এটাও পরিষ্কারক, বাট এটা হচ্ছে একটা সারফেক্টেন্ট, ইমালসিফাইং এজেন্ট। আচ্ছা, পৃষ্ঠতলকে সক্রিয় করে, অর্থাৎ সারফেস টেনশনটাকে কমায় দিবে। ইথিলিন গ্লাইকল মনোবিউটাইল ইথার, এটা হচ্ছে তোমার পানিটাকে ধরে রাখতে সহায়তা করে, বুঝছো? এই অ্যামোনিয়া দেখা যাবে যে গ্যাস হয়ে উড়ে যাবে, গ্যাস হয়ে যাতে উড়ে যেতে না পারে, উদ্বায়ী যাতে না হয়, সেই জন্য গ্লাইকল জাতীয় সাবস্টেন্সকে ব্যবহার করা হয়। এরা হচ্ছে ময়েশ্চারাইজিং এজেন্ট, মানে হচ্ছে ময়েশ্চারকে, পানিকে ধরে রাখতে সহায়তা করে। এটা যাতে উদ্বায়ী হয়ে গ্যাসগুলা বের হয়ে না যায়, এই জন্য ইথিলিন গ্লাইকল ব্যবহার করা হয়। টেট্রাসোডিয়াম পাইরোফসফেট, এই জিনিসটাকে আমরা বলি যে ওয়াটার সফটেনার, বুঝছো? তোমরা তো খড় পানির মৃদু পানি পড়ছো, তাই না? খড় পানির মৃদু পানি পড়ছো না? খড় পানিকে আমরা বলি যেখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট, ক্লোরাইড এবং সালফেট লবণ দ্রবীভূত থাকে, তাকে আমরা খড় পানি বলি। এবং খড় পানিগুলার অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। যেমন খড় পানি ব্যবহার করলে গ্লাসের উপরে একটা দাগ পড়ে যায়, দেখবা দাগ পড়ে থাকবে। বাসাবাড়িতে তোমরা পড়ছো, এবং আমি কিছু বাস্তব এক্সাম্পলের কথা বলি। এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে বাস্তবধর্মী, এবং নিজের চোখে দেখতে পাবা সবকিছু। ধরো যাদের বেসিনের সামনে আয়না আছে, দেখবা অনেকদিন পরে, 3 মাস, 4 মাস, 5 মাস পরে দেখবা কি আয়নার উপরে মানে কেমন যেন একটা আস্তরণ পড়ে আছে, একটু দাগ দাগ হয়ে গেছে। এগুলো হচ্ছে খড় পানির কারণে হয়, বুঝছো? পানির মধ্যে যে লবণগুলো আছে, সেই লবণগুলা জমে ওটাকে গ্লাসের স্কিনটাকে নষ্ট করে ফেলে। তো এই জন্য আমাদের পানি মৃদু করার জন্য একটা সাবস্টেন্স ব্যবহার করতে হয়, যেটা হচ্ছে টেট্রাসোডিয়াম পাইরোফসফেট। তো এই সোডিয়ামটা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দ্বারা রিপ্লেসড হয়। মরিনমো, থ্যাংক ইউ রে। তো এটা কি হয়? রিপ্লেসড হয়। যখন রিপ্লেস হবে তখন পানিটা মৃদু হয়ে যাবে। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম না থাকলেই হবে। স্টাইলস এর মধ্যেও হয়, এই ঘটনাগুলো ঘটে। এই জন্যই আমরা টেট্রাসোডিয়াম পাইরোফসফেটকে ব্যবহার করে থাকি, এবং এটার স্ট্রাকচারটা আমি ধরে নিচ্ছি সবাই তোমরা জানো, আমি আর এটা লিখে দিচ্ছি না। আচ্ছা, রং ব্যবহার করা হয়। গ্লাস ক্লিনারে দেখবা যে কিছু হয়ে থাকে সবুজ, কিছু হয়ে থাকে লাল, কিছু হলুদ, নানান বর্ণের ইয়ে থাকে। আচ্ছা, তারপর পারফিউম, গন্ধের জন্য, প্লাস হচ্ছে পানি। অ্যাকচুয়ালি তোমার সোডিয়াম লরেল সালফেটটা ময়লা দূরীভূত করার জন্য, এবং অ্যামোনিয়াটা, এই জিনিসটা বাদ দাও। পানি জাস্ট সলভেন্ট হিসেবে কাজ করে, দ্রাবক হিসেবে কাজ করবে, আর কিছু না। তাহলে প্রথম কথা, অ্যামোনিয়া সলিউশন থাকতে হবে।
এই অ্যামোনিয়াটা মেইনলি গ্রিসটাকে কি করবে? দ্রবীভূত করে ফেলবে। তেলটাকে দ্রবীভূত করবে। আইসোপ্রোপাইল অ্যালকোহল এটা জীবাণু নাশ করবে। যদি জীবাণু থাকে সেটাকে নষ্ট করবে। প্লাস হচ্ছে তুমি যখন স্প্রে করবা তখন আমরা কি করি? আম আমরা জাস্ট আরে আসলে সারাদিন কথা বলতে না আমি শব্দ হারায় ফেলতেছি। তো আমরা যখন রাব করি, আমরা যখন একটু একটা কাপড় দিয়ে পরিষ্কার করি, তখন দেখবা যে এটার সাথে শুকায় যাচ্ছে। কেন শুকায় যাচ্ছে? আইসোপ্রোপাইল অ্যালকোহলের কারণে। এটা উদ্বায়ী একটা দ্রাবক, সহজে শুকায় যায়। সবাইকে নিয়ে শুকায় যাবে। সোডিয়াম লরেল সালফেট এটা সারফেক্ট অ্যাক্টিভ এজেন্ট। এটা পরিষ্কার করার কাজটা করে থাকে। বুঝছো? ভাইয়া কুমিল্লাতে আবার কবে আসবেন? তো এবছর কিন্তু কুমিল্লায় গেছিলাম। মানে এবার যারা আ প্রথম আলোর সাথে আমরা যে সেলিব্রেশনটা করি ওখানে। দেখছো তোমরা। আচ্ছা ইথিলিন গ্লাইকল কি কাজ করতেছে? যাতে সব উদ্বায়ী হয়ে উড়ে না যায় এজন্য আমরা গ্লাইকলটাকে ব্যবহার করি। তারপর হচ্ছে টেট্রাসোডিয়াম পাইরোফসফেট পানিকে মৃদু করবে। এই কাজগুলো তোমাদের জানতে হবে। ভেরি ইম্পোর্টেন্ট পরীক্ষায় আসার মতো। ওকে, আর কোনো প্রশ্ন আছে? না রে ভাইয়া পড়াইতে হবে। শেষ করতে হবে। টানা ক্লাস এই মাসে প্রায় ডেইলি ক্লাস আমাদের ছিল। হ্যাঁ। হেয়ার কালার তো চুল রঙিন করে কিভাবে? হেয়ার কালার তো এটা একটা রং, তাই না? চুলের উপরে আস্তরণ তৈরি করে ফেলে একদম। চুলের টেক্সচারই নষ্ট হয়ে যায়। দেখবা যে যারা কালার ইউজ করে চুলের মধ্যে, তাদের চুল খসখসা হয়ে যায়, খরখরা হয়ে যায়। চুলের কেরাটিনটা নষ্ট করে ফেলে। হুম, ওকে। তাহলে সামনে আগাই। পরের বার বরিশালে দেখা যাক। ফ্রি থাকলে আজকে এবারে আমি অনেক জায়গাতে যাইতাম। কিন্তু দেখা গেছে এই যে ব্যস্ততা সারাদিন নানান কাজে। হুম। এই চ্যাপ্টার না পড়লে এইচএসসি এর জন্য না পড়লেও সমস্যা নাই। বাট এই ভিনেগার থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবা 100%। শুধু ভিনেগারটা হইলেও পড়বা। হ্যাঁ, গ্লাস ক্লিনারে কিছুটা সতর্কতা থাকতে হবে। কারণ যদি কিছু ক্ষেত্রে টেম্পারেচার বেশি থাকে, তাপ দেওয়া হয় সেক্ষেত্রে অ্যামোনিয়াটা ভেঙে বের হয়ে আসতে পারে। তখন আবার কিছুটা জ্বালা-পোড়া করতে পারে স্কিনে, নাকে। বুঝছো? এতটাও সতর্ক হওয়ার দরকার নাই। যে পিপিআই নিছে এটা হচ্ছে করোনার জন্য এই পরিমাণে প্রোটেক্টিভস ব্যবহার করে। যাই হোক, যত প্রোটেকশন তত ভালো। এবার আমরা চলে যাচ্ছি টয়লেট ক্লিনার প্রস্তুতিতে। বললাম যেটা টয়লেট ক্লিনার এটা খুবই শক্তিশালী পরিষ্কারক হইতে হবে যাতে করে টয়লেটের হলদে দাগ, দুর্গন্ধ, জীবাণু এগুলাকে দূর করা যায়। এখানে কি সাবস্টেন্স থাকবে দেখো, কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড সবথেকে বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। তারপর সোডিয়াম লরেল সালফেট এটা একটা পরিষ্কারক, সারফেক্টেন্ট ছাড়া কিন্তু কেউই পরিষ্কার করতে পারবে না ঠিকঠাক। মনে রাখবা সারফেক্ট অ্যাক্টিভ এজেন্ট যখনই আমরা কোথাও ব্যবহার করি সেখানে পানির পৃষ্ঠটান কমে যাবে, তখন এটাকে খুব ভালো করে পরিষ্কার করা যায় ময়লাটাকে। আচ্ছা ফেনল ব্যবহার করা হয়, এটাও একটা পরিষ্কারক হিসেবে কাজ করে। তোমরা জানো আগে অনেক সময় শুধু ফেনল দিয়ে পরিষ্কার করার কাজ করতো, বাট যখন সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয়েছে এটার শক্তিমত্তা আরো বেড়ে গেছে। তো এগুলাই হচ্ছে মেইন উপাদান। আচ্ছা, তারপরে অম্লীয় টয়লেট ক্লিনারও আছে। সেই ক্ষেত্রে দেখো আমরা আরেকটা শক্তিশালী অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করছি, তার সাথে ফসফরিক অ্যাসিডকেও ব্যবহার করলাম, সেই সাথে অ্যালকাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। এই যে অ্যালকাইল বেনজিন সালফোনিক অ্যাসিড এটা হচ্ছে ডিটারজেন্ট, আর সোডিয়াম লরেল সালফেট ওইটাও ডিটারজেন্ট, বাট অ্যালকাইল বেনজিন সালফোনিক অ্যাসিড এবিএস ডিটারজেন্টটা হচ্ছে ডিটারজেন্ট, বর্গীয় জ হবে। এটা একটু শক্তিশালী ডিটারজেন্ট, শক্তিশালী ডিটারজেন্ট। বুঝছো? সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হইতেছে, রং পানি। হুম, পড়ে নিবা। হ্যাঁ, এগুলা কিন্তু সহজ। তুমি নিজে বুঝেই এগুলো অ্যান্সার করা যায়। সারফেক্টেন্ট থেকে সার্ফ এক্সেল নামকরণ করেছে, মেবি হতেই পারে। আচ্ছা, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার এই দুটার পার্থক্য পড়ে ফেলবা। হ্যাঁ, এবার সর্বশেষ ভিনেগার। তাহলে আমরা একটা 10 মিনিটের ব্রেকে যাচ্ছি। ব্রেকের পর তারপর ইনশাল্লাহ ভিনেগার পড়ানো শুরু করব। এখানে কমসে কম 20টার মতো রিঅ্যাকশন তোমরা শিখবা আজকে। এনজাইম, তারপর হচ্ছে
আ রিঅ্যাকশন, অনেক কিছু মেকানিজম। তোমরা তো কিছুদিন আগেই জৈব রসায়ন পড়া শেষ করছো। ওয়াও! তো ভালোই। হ্যাঁ, ১০ মিনিটের ব্রেক। ১০:২৩ বাজে। ইনশাআল্লাহ আমরা ১০:৩৩ এ আসবো।
এই যে আমিও এসে গেলাম। পানি খাইতে গেছিলাম। একটু হাত মুখ ধুইলাম। এই সাইডটা একদম জ্বলতেছে আমার এই সাইড। কারণ এই স্ক্রিনটা একটু গরম হয়ে থাকে। বুঝছো? সারাদিন চালানো থাকে তো। পড়ানোর উপরে সবাই আছে। তো গরম হয়ে থাকে। তো এখান থেকে যে রেডিয়েশনটা আসে, তো যখন আমি এইভাবে লিখি, তো এই রেডিয়েশনটা এই বাম সাইডে এসে লাগে। তো দেখা যায় যে বাম সাইড পুরা জ্বলে। যখন আমি ক্লাসটা শেষ করে বাসার দিকে যাই তখন আমি টের পাই এটা। এই সাইড পুরা জ্বলতে থাকে। কবে জানি আবার ওই যে ওই মানুষটার মতো হয়ে যায়। গল্প বলছিলাম না একজন ড্রাইভার ৩৪ বছর ড্রাইভিং করার পরে তার দেখা গেছে একটা সাইড পুরা ঝুলে গেছে, আরেক সাইড ঠিক আছে। তো যে সাইডে সূর্যের আলো লাগতো ওই সাইডটা ঝুলে গেছে। তো ইউভি রশ্মি খুব খারাপ। প্রোটিনকে ড্যামেজ করে দেয়, ডিএনএ ড্যামেজ করে। এইজন্য সানস্ক্রিন ইউজ করতে হয়। তাহলে চলো ভিনেগার প্রস্তুতি। তো আমরা জানি ইথানোয়িক অ্যাসিডের ৬ থেকে 10% এর যে জলীয় দ্রবণ আছে এটাকে বলা হয় ভিনেগার। এখন এই ভিনেগার কিভাবে প্রস্তুত করা হবে সেটা আমরা শিখব। ঠিক আছে? প্রথমে আমরা ভিনেগারের শিল্প উৎপাদন দেখব। তারপরে ভিনেগারটাকে একটু বিশোধন করতে হবে। তারপরে আমরা কুইক ভিনেগার তৈরি করা শিখব। আচ্ছা, অনেক কিছুই আছে। কুইক ভিনেগার প্রস্তুতি আখের রস থেকে প্রস্তুত করব। আমরা পরে মল্ট ভিনেগার প্রস্তুত করব যেটা বার্লি থেকে তৈরি করা হয়। মল্ট ভিনেগার এই তো এই অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ, চলো শুরু করা যাক। রেডি? তো ১ নাম্বার আমরা দেখব শিল্প উৎপাদন। ভিনেগারের কমার্শিয়াল প্রোডাকশন, শিল্প উৎপাদন। শিল্প ক্ষেত্রে আমরা কিভাবে ভিনেগার তৈরি করি এটাই শিখতে হবে। তো শিল্প ক্ষেত্রে আমরা ভিনেগার তৈরি করি ইথাইন থেকে। তোমরা প্রত্যেকে জানো ইথাইন থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করতে পারি, কিটোন তৈরি করতে পারি। ঠিক আছে? তো প্রথম কথা ইথাইন কি নিলাম? যেহেতু অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে ২ টা কার্বন থাকে তাই আমরা ইথাইনটাকেই নিলাম। এর মধ্যেও ২ টা কার্বন আছে। এবং তোমরা জানো অ্যালকাইনের মধ্যে আমরা পানি সংযোজন করতে পারি। তার জন্য কি যেন লাগে? বলো তো? পানি সংযোজন করার জন্য কি দিতে হয়? কারো কি মনে আছে? ২০% সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে হয়। ২% মার্কিউরিক সালফেট ব্যবহার করতে হয়। 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। এই তো মনে আছে? হ্যাঁ। এইখান থেকে দেখো এখনো পানি যখন সংযুক্ত হবে একটা কার্বনের সাথে হাইড্রোজেন CH2 হয়ে গেল। আর একটা পাই বন্ধন ভাঙবে। আরেকটা দ্বিবন্ধন মানে আরেকটা পাই বন্ধন থেকে যাবে। OH টাকে আমি এইভাবে দেখাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। OH তোমরা জানো সেটা কেন? কারণ হলো এটা একটা ইনল যৌগ তৈরি হয়েছে, তাই না? ইনল যৌগ। আর এই ইনল যৌগটা অ্যাকর্ডিং টু তার স্ট্যাবিলিটি, যার স্ট্যাবিলিটি বেশি সে অনুযায়ী ইনল যৌগটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি নরমাল ইনলের চেয়ে অ্যালডিহাইড বা কিটোনের স্ট্যাবিলিটি বেশি। সেই জন্য আমরা দেখতে পাই এই অক্সিজেনটা এই দ্বিবন্ধনকে টেনে নিয়ে যায়। তখন এই হাইড্রোজেন এই কার্বনের সাথে এসে যুক্ত হয়। বুঝছো? তো সেখান থেকে কি তৈরি হইল ভাইয়েরা? সেখান থেকে তৈরি হইল CH3CHO। এই যে ইথানেল তৈরি হইল। অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। একমাত্র ইথাইন থেকেই অ্যালডিহাইড তৈরি হয় আর বাকি সব অ্যালকাইন থেকে কিটোন তৈরি হবে। কিটোন তৈরি হইল। তো এই যে ইথানেল তৈরি হইল, এই ইথানেলটাকে এবার আমরা কি করব? এটাকে আমরা জারিত করব। জারিত করলেই ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে। তো জারিত করি আমরা ম্যাঙ্গানাস অ্যাসিটেট নামক প্রভাবকের উপস্থিতিতে আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবো। এখানে ম্যাঙ্গানিজ 2+ আয়ন অ্যাসিটেট ফরম্যাটে আমরা দিয়ে দিব এই সলিউশনের মধ্যে। দিয়ে দিলে কি হবে? দিয়ে দিলে এর মধ্যে আমরা বাতাসের অক্সিজেন চালনা করব। যখনই অক্সিজেন চালনা করতে থাকবো
এই ইথানল জারিত হয়ে ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। ঠিক আছে? ওইটা 60/80 এটা সবগুলাই আছে। তো ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। তোমাদের বইয়ে যদি 60 থাকে ওটাই লিখে নাও। বইয়ে যা আছে তাই লিখতে হবে। হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হইল। এবার চিন্তা করে দেখো তো এই ইথানোয়িক অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড আছে, মার্কারি আছে, ম্যাঙ্গানিজ আছে, কিছু পরিমাণে অবিক্রিয়ারত অবস্থায় ইথানল থাকতে পারে, ইনল থাকতে পারে। তো এর মধ্যে যে এটা তৈরি হয়েছে এটা হচ্ছে অবিশুদ্ধ। এটা কি? অবিশুদ্ধ। তো এই অবিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড থেকে বিশুদ্ধ ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে হবে। তো তার জন্য আমাদের করতে হবে বিশোধন বা পিউরিফিকেশন। আমরা এবার পিউরিফিকেশন করব। দেখো পিউরিফিকেশন কেমনে করা যায়। তো শুরুতেই আমরা যেটা করব, যে ইথানোয়িক অ্যাসিডটা তৈরি হয়েছে, দেখো যে মিশ্রণটা ছিল মিশ্রণের মধ্যে এই যে মিশ্রণ অনেকগুলা অপদ্রব্যের মিশ্রণ, এই মিশ্রণের মধ্যে আমরা একটু বেশি করে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিব। আমরা কি করব? বেশি করে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে দিব। আচ্ছা লেখা হয় নাই? লিখে নাও, লিখে নাও। লেখা শেষ হলে ডান লিখো। আচ্ছা তোমরা কবিতা পড়ো কে কে? আমাকে বলো তো। বাংলা কবিতা, ইংরেজি কবিতা? আগে পড়তা? আচ্ছা এখন আর পড়ো না? তার মাঝে মাঝেই এই পড়ার এই একাডেমিক পড়ার পাশাপাশি মাঝে মাঝে কিছু কবিতা পড়বা। স্পেশালি জীবনানন্দ দাশের কবিতা পড়বা, জসিম উদ্দিনের কবিতা আছে, এগুলা পড়বা। আমরা খেয়াল করছি মানে কেউ যদি না বলে এগুলার পড়া হয় না, বুঝছো? কারণ এখন আমাদের মাথায় সবসময় থাকে এই ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, ম্যাথ পড়বো, বায়োলজি পড়বো, পড়ে এক্সাম ফাটাই দিব। কিন্তু এক্সাম ভালো হচ্ছে ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের তো একটা প্রাণ আছে, তার জীবন আছে। এই জীবনটা কিভাবে ঠিক থাকবে? তোমরা সবাই জানো যে সাহিত্য জীবনের সাথে জীবনের সংযোগ তৈরি করে। এই যে হাজার বছর আগে থেকে আমাদের পুরনো সাহিত্য আছে, তাই না? বলতো আমাদের সাহিত্যের সবথেকে পুরাতন রূপ কোনটা তোমরা জানো? সেই 650-700 সালে সেই পাল আমল থেকে শুরু হয়েছে আমাদের সাহিত্য। চর্যাপদ। চর্যাপদ ছিল কিন্তু তোমার কিছু ধর্মীয় গান বা কবিতা যাই বলি। তো বৌদ্ধরা এগুলা লিখতো। তাদের সারা জীবনের যে অভিজ্ঞতার সঞ্চয়, সেই সঞ্চিত অভিজ্ঞতাগুলাই কিন্তু লিখতো। তাই না? তো সেই হাজার বছর আগের থেকে শুরু করে সব মানুষের জীবনের অভিজ্ঞতা যদি আমরা জেনে নিতে পারতাম, তাহলে বিষয়টা কত ভালো হইতো। আমরা তো জানি না যে আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমরা জীবনটাকে কিভাবে পরিচালিত করব? তো তুমি যখন জীবন সায়ান্নে যেয়ে উপস্থিত হবা, একদম জীবনের শেষ পর্যায়ে, তখন না তুমি জীবনটাকে ব্যাখ্যা করতে বুঝবা যে আমি কিভাবে জীবনটা পার করে আসছি, কিভাবে পার করা উচিত ছিল। ওই সময় ধরো তুমি একটা বই লিখছো। তার মানে তোমার সারা জীবনের সঞ্চিত অভিজ্ঞতা তুমি সেই বইয়ে লিখে গেছো। যার জীবনের অভিজ্ঞতা তখনো হয় নাই, সে তোমার এই বইটা পড়ে সে উপকৃত হবে। বুঝছো? এইজন্য বই পড়তে হয়। জীবন একটা মানুষের সাথে আরেকটা মানুষের সংযোগ তৈরি করে হচ্ছে বই। তো আমি কয়েকটা বইয়ের নাম বলে দিয়ে যাচ্ছি। জীবন কথা নামে একটা বই আছে, জসিম উদ্দিনের জীবনী। ওটা পড়তে পারো সময় হইলে। তারপরে আম যারা পথের পাঁচালী পড়ছো,
তারা তো আমি বলবো যে লাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আর যারা পড়ো নাই তাদের ধরো যে অনেক বড় একটা লস হয়ে গেছে জীবনে, অথবা অনেক বড় কিছু একটা নাই, তারা পাও নাই, একটা ধরো খনি পাও নাই, পথের পাঁচালী বিভূতিভূষণের, ওটা পড়বা। বললাম জসিমউদ্দিন, বললাম হচ্ছে বিভূতিভূষণ। আর যদি কবিতা পড়তে চাও, আমি রিসেন্টলি পড়তেছিলাম হচ্ছে জীবনানন্দ দাশ, আমি সবসময় পড়ি, মার্ক্সবাদী একজন কবি। জীবনানন্দ দাশ, তার রূপসী বাংলা, ঝরা পালক, কি যে সুন্দর। এশিয়া ধুলো আজ, বেবিলন ছাই হয়ে আছে, এগুলো যখন আমি পড়ি ভাল লাগে, মানে মনে হয় যে রিল্যাক্স ফিল করতেছি, বুঝছো? পড়বা। তারপরে কবিতার জন্য পড়বা হচ্ছে ইংরেজি কবিতা যদি পড়তে চাও, সেক্ষেত্রে রুডিয়ার্ড কিপলিং নামে একজন লেখক আছে, ওনার বই পড়বা, রুডিয়ার্ড কিপলিং এর, খুব ভালো। আর কয়টা মনে আসতেছে না। আমি রিসেন্টলি একটা কবিতা পড়ছিলাম, তোমাদেরকে একটু বলি। হ্যাঁ, কবিতার নাম হচ্ছে ইফ। তোমরা এটা লিখে সার্চ করতে পারো আজকে ক্লাস শেষে, বাই রুডিয়ার্ড কিপলিং। রুডিয়ার্ড কিপলিং। তোমরা পারস্যের কবি রুমির নাম শুনছো না? একজন কালজয়ী একজন কবি, তার কিছুটা ধাঁচ আছে এই রুডিয়ার্ড কিপলিং এর লেখায়। তুমি এই এই কবিতাটা তোমরা পড়তে পারো। আরেকটা কবিতা পড়তে পারো, খুবই সুন্দর, কার যেন এটা, পিবি শেলির লেখা, টু এ স্কাইলার্ক, এটাও খুব সুন্দর কবিতা। তারপর টু অটাম, টু অটাম, সুন্দর কবিতা, যদি বুঝো দেখবে যে মজা লাগতেছে। মাঝে মাঝে সাহিত্য পড়বা, বুঝছো? আপনার ইন্টার লাইফে এক্সট্রা বই, হ্যাঁ পড়তাম, হ্যারি পটার পড়তাম, ড্যান ব্রাউনের বই পড়তাম, এঞ্জেলস। আমি কি কি বই পড়ছি আমার ইন্টার লাইফে? হ্যারি পটার তো আমি সারা বছরই সবসময় পড়তাম। ধরো যে আমি পড়ছি, আবার পড়ছি, আবার পড়তাম। আমি হ্যারি পটার বইগুলো মনে হয় 3-4 বার করে পড়ছি। তারপরে আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠছি, জাস্ট নতুন, তখনই হ্যারি পটার 8 নাম্বার পার্টটা বের হয়েছিল, যে সপ্তাহে বের হয়েছে, পরের সপ্তাহে আমি কিনে একদম একদিনে পড়া শেষ করে ফেলছিলাম। এগুলো ছিল আমার নেশা। ড্যান ব্রাউনের নাম শুনছো? এঞ্জেলস এন্ড ডেমন্স, তারপর হচ্ছে দ্য ভিঞ্চি কোড, লস্ট সিম্বল, এই বইগুলা তখন আমার পড়া। তারপরে আর কি কি পড়ছি কলেজ লাইফে থাকতে, এতো কিছু কবিতার বই। তারপরে হ্যাঁ, বেশ অনেকগুলোই পড়া হয়েছে, মনে নেই সবগুলা। পড়বা, মাঝে মাঝে পড়বা। সময় পায় না এই কথা আসলে ঠিক না, সময় পাওয়া যায়, সময় পাওয়াই যায়। আচ্ছা, আগাচ্ছি, আমাদের 13 মিনিট হাতে আছে। আগে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড যখন অ্যাড করবো, এগুলো তো নিরস জিনিস, সাহিত্যের মধ্যে রস খুঁজে পাবা। আচ্ছা, না রসায়নের মধ্যেও রস আছে। হ্যারি পটার মুভি সিরিজটা যে কয়বার দেখছে, এটা যারা হ্যারি পটারকে বেশি পছন্দ করে তাদেরকে বলা হয় পটার হেড। দেখবা যতগুলা পটার হেডের গ্রুপ আছে সবগুলাতে আমি আছি, একদম ছোটবেলা থেকে। মুভিগুলো আগে মুখস্থ করছি, তারপর বাংলা বই পড়ছি, তারপর ইংলিশ বই পড়ছি। পড়বা, মজা লাগে। তবে এখন বয়স তো অনেক হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে বাচ্চাদের বই, 3 গোয়েন্দা, মাসুদ রানা, হ্যারি পটার। আচ্ছা, এসিটিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে কি হবে? CH3 COO তৈরি হবে, সোডিয়াম ইথানয়েট। এবং যখন আমরা একটু বেশি পরিমাণে অ্যাড করি, এক্সেসিভ অ্যামাউন্টে অ্যাড করব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে, যখন এক্সেসিভ অ্যামাউন্টে অ্যাড করব তখন দেখা যাবে এটার অধক্ষেপ তৈরি হয়ে যাবে, ক্রিস্টাল আকারে অধক্ষেপ, 3 অণুর পানি ক্যালাস আকারে, ক্যালাস হিসেবে অধক্ষিপ্ত হবে এটা, বুঝছো? ক্যালাস হিসেবে অধক্ষিপ্ত হবে। তার মানে কি, যখনই এটা অধক্ষিপ্ত হয়ে যাবে তখন বাকি ময়লাগুলো সব সলিউশনে থেকে যাবে। তো এই অধক্ষেপটাকে আমরা কি করব? ফিল্ট্রেশন করব। ফিল্ট্রেশন করব। তো ফিল্ট্রেশন করে যখন আলাদা করে নিব, শুকায় নিব, ফিল্টার করব, নট অনলি ফিল্টার, আমরা ফিল্ট্রেশন করার পরে কি করব? ড্রাইং করব, শুকায় নিব, শুকাবো। তো যখন ড্রাই করব, ড্রাই করলে কি হবে? থাকবে হচ্ছে শুধু CH3 COO।
অ্যামরফাস পাউডার পাওয়া যাবে এটার, পানিটা বের হয়ে যাবে, পানি দূর হয়ে যাবে, বুঝছো? জিমসান হাসান, এভাবে কপি পেস্ট করো না রে বাবা। ওকে, হ্যাঁ, তো শুধুমাত্র এটা এটা থাকবে। তারপরে তারপরে কি কাজ করব দেখো, যখন এটা তৈরি হইল CH3COONA, তো এখান থেকে তো আবার সোডিয়ামটাকে আলাদা করতে হবে। তখন আমরা যেটা করি, গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাড করি। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে দেখা যাবে CH3COOH তৈরি হবে, CH3COOH তৈরি হবে এবং সোডিয়াম সালফেট তৈরি হবে। সোডিয়াম সালফেট তৈরি হবে, বুঝছো? এই সোডিয়াম সালফেটটা আমরা যখন, এই যে দেখো সোডিয়াম সালফেট আলাদা হয়ে যাবে, বুঝছো? সোডিয়াম সালফেটটা আলাদা হয়ে যাবে। আলাদা হয়ে গেলে খুবই মনোযোগ থাকবে হচ্ছে শুধু এটা। আমরা যেটা করি 16.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করে ফেলি এই দ্রবণটাকে। যখনই শীতল করি তখন এটার তুষারের মতো সাদা, তুষার শুভ্র, তুষার বা বরফ, বরফের মতো সাদা অ্যাসিটিক অ্যাসিড পাই, যার নাম গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড। একদম বিশুদ্ধ গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড। এবং কতটুকু বিশুদ্ধ? 99.9% পর্যন্ত বিশুদ্ধ হতে পারে। এটা দাঁড়াও, এখানে আছে, এই বিক্রিয়াগুলো এখানেও আছে, বুঝছো? যখন গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলাম, এই সোডিয়াম সালফেটটা আলাদা হয়ে যাবে এবং এখানে শুধুমাত্র দুইটা জিনিসই থাকে, সোডিয়াম সালফেট আর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। যখন আমরা এটাকে ঠান্ডা করে ফেলি তখনই এই অ্যাসিটিক অ্যাসিডের একটা তুষারের মতো সাদা কিছুর অধক্ষেপ তৈরি হয়। যখনই তৈরি হয় ওটাকে আমরা গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড বলি। আর এই সোডিয়াম সালফেটটা নিচে তলানি জমে যায়, তো এজন্য আমরা তখন এটাকে আলাদা করে নিতে পারি, অ্যাসিটিক অ্যাসিডটাকে আমরা আলাদা করে নিতে পারি। আলাদা করে নিয়ে বিশুদ্ধ তরলটাকে 16.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করব। শীতল করলেই এরকম গ্লেশিয়াল অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যাবে। বলো ক্লিয়ার হয়েছে কিনা? উৎসব চন্দ্র মহন্ত, নামটা খুব সুন্দর। ভাই চেয়ারে বসলে কোমরে ব্যথা করে, কি করব? এই জন্য আধা ঘন্টা পর পর একটু উঠে দাঁড়াবা, বুঝছো? সোজা হয়ে দাঁড়াবা, একটু স্ট্রেচিং করবা, যাতে করে এই প্রবলেমটা না থাকে। আর হ্যাঁ, কখনো কুজু হয়ে বসবা না, সোজা হয়ে বসবা। কুজু হয়ে বসলে কিন্তু স্ট্রেস, চাপ বেশি পড়ে। ওকে, তারপর আমরা কুইক ভিনেগার তৈরি করি। দেখো কুইক ভিনেগার, কুইক ভিনেগার কিভাবে প্রস্তুত করা হয়? এর জন্য আমরা 10% ইথানলকে নিব। জানো জগতে মনে হয় সবচেয়ে মিষ্টি গন্ধযুক্ত সাবস্টেন্স হচ্ছে ইথানল। এত সুন্দর গন্ধ এটার, ল্যাবে কাজ করলে তখন বুঝবা। তো ইথানলকে আমরা নিব, বুঝছো? 10% ইথানল, একদম 10%। যদি অন্য কিছু থাকে অন্য কিছু নিবা না, মানে নেওয়া যাবে না। এটা 10%, মানে অন্য কিছু মানে যদি বইয়ে কোথাও অন্য কিছু বলা থাকে ওটা নিবা না, ওটা ভুল। আমরা 10% ইথানলকে নর্মালি নিয়ে থাকি, বুঝছো? তো 10% ইথানলকে আমরা কই নিয়ে জানো? ছবি আঁকো। 3 কম্পার্টমেন্টাল একটা সেটআপ, এরকম মাঝখানে এভাবে দেখায় দেই। এই এই ধরো যে মাঝখানে কি কি আছে, এখানে অনেক কিছু থাকে, কাঠের গুঁড়া থাকে নরমালি। এই দেখো 3টা কম্পার্টমেন্ট, বুঝতে পারছো? একটা ব্যারেল, এর মধ্যে একটা ট্যাঙ্কি, উপরে ফাঁকা, মাঝখানে একটা কম্পার্টমেন্ট যেখানে কাঠের গুঁড়া থাকবে, নিচের জায়গাটাও ফাঁকা। তো কাঠের গুঁড়া শুধু কাঠের গুঁড়াই থাকবে না, এখানে অনেক কিছু একসাথে থাকবে। মনোযোগ, কাঠের গুঁড়া
যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার থাকার জায়গা, ব্যাকটেরিয়ার বাসস্থান। এখন শুধু বাসস্থান দিলেই তো হবে না, এর মধ্যে খাবার দিতে হবে। এই খাবার, ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে সার। তোমরা জানো ব্যাকটেরিয়াগুলা somewhat রিলেটেড টু তোমার প্ল্যান্ট, উদ্ভিদে যেরকম কোষ প্রাচীর থাকে, ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর থাকে। তো ব্যাকটেরিয়ার খাবারের জন্য সার লাগে। তো সার হিসেবে আমরা কি কি ব্যবহার করি? এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট। এই দুইটা লবণকে আমরা মিশাই, অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ফসফেট, এই দুইটা থাকবে। প্লাস ওই যে ব্যাকটেরিয়া, ওটার নাম হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিটি অথবা অ্যাসিটোব্যাক্টার, বাংলায় লিখি অ্যাসিটোব্যাক্টার। এটারই আরেকটা নাম হচ্ছে মাইক্রোডার্মা অ্যাসিটি, বুঝছো? মাইক্রোডার্মা অ্যাসিটি। মাইক্রোডার্মা অ্যাসিটি, তো এটাকে আমরা একটু আলাদা করে নিলাম। মনে থাকবে এখানে কি কি নেই, মনে রাখতে হবে। তো এই সবগুলোর মিশ্রণ আমরা এখানে অ্যাড করে দিব। তারপরে এই যে উপর থেকে দেখো, উপর থেকে আমরা এই 10% ইথানল, বুঝো ঘটনা, 10% ইথানল আমরা অ্যাড করব উপর থেকে স্প্রে আকারে। কীটনাশক যেভাবে স্প্রে করে দেয় না, একদম অ্যারোসল বানায় ফেলে, ঠিক এরকম অ্যারোসলের মতো আমরা স্প্রে করে দিব 10% ইথানলটাকে। তারপরে এই নিচ দিয়ে, এই জায়গাটা দিয়ে আমরা সবেগে অক্সিজেন প্রবাহ করব, অক্সিজেন চালনা করব। তাইলে এই অক্সিজেনটা যে কি কাজ করবে দেখো, অক্সিজেনটা এই ফাঁকা জায়গা দিয়ে ভেতর দিকে ঢুকবে, এই অক্সিজেনগুলো যাবে উপর থেকে। দেখো চুইয়ে চুইয়ে ইথানল পড়তেছে, ইথানল উপর থেকে পড়তেছে, নিচ থেকে অক্সিজেন উঠতেছে। তো এইখানেই আমাদের বিক্রিয়াটা হবে। দেখো ইথানল বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, ওই যে ব্যাকটেরিয়াটা আছে মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টার, এই ব্যাকটেরিয়াটাকে আমরা বলি এটা একটা অক্সিডাইজিং ব্যাকটেরিয়া, বুঝছো? সে বাতাসের অক্সিজেনের সাথে ইথানলকে বিক্রিয়া করিয়ে সে তার খাবার বানায়। সেই খাবারটাই হচ্ছে এটিপি, আর উপজাত হিসেবে পাওয়া যায় এটা এবং পানি, অ্যাসিটিক অ্যাসিড এবং পানি উপজাত হিসেবে সে তৈরি করে। এই যে খেয়াল করো, অ্যাসিটিক অ্যাসিডের সাথে আরো পানি তৈরি হইল না? তো এতে করে এই 10% এর ঘনমাত্রা কমে এটা 6 থেকে 10%-এর মধ্যে অটোমেটিক চলে যায়। 6 থেকে 10%-এর মধ্যে অটোমেটিক তার ঘনমাত্রাটা চলে যায়। এটা কি আমরা বলি ভিনেগার। ভিনেগারের সলিউশন পেয়ে গেলাম, দেখো একবারে পেয়ে গেছে, একবারে। এই যে বিক্রিয়াটা হইলো, আস্তে 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 এটা বিক্রিয়া হবে। এখানে ব্যাকটেরিয়া গুলো আছে, এখানে সার আছে, অক্সিজেন আছে, উপর থেকে ইথানল আসতেছে। আলটিমেটলি এই যে বিক্রিয়া হয়ে হয়ে দেখা যাবে এই চুইয়ে চুইয়ে ফোঁটা ফোঁটা আকারে নিচের দিকে পড়তে থাকবে। এই যে ফোঁটা ফোঁটা আকারে নিচের দিকে পড়তে থাকবে, বুঝছো? এইখানে যে জমা হবে আমাদের ভিনেগার, এই ভিনেগারটাকে সংগ্রহ করে নিব। এই হলো প্রসেস, খুবই সুন্দর প্রসেস, এবং এই প্রসেসটাই সবচেয়ে ভালো। এর আগের যে প্রসেস, ওটা দিয়ে খাওয়ার ভিনেগার বানানো হয় না, ওটা দিয়ে ভিনেগার বানায় না অ্যাকচুয়ালি, ওটা দিয়ে অ্যাসিটিক অ্যাসিড বানায়। আর এটা দিয়ে এই প্রসেসটার মাধ্যমে অ্যাকচুয়ালি খাওয়ার ভিনেগার বানায়, বুঝছো? ইভেন এখানে যে মাইক্রোডার্মা অ্যাসিটি বা অ্যাসিটোব্যাক্টার আছে, ওটাও খাওয়া যায়, ওই ব্যাকটেরিয়াটাও খাওয়া যায়। সুতরাং এটাই ভালো, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই প্রসেসটা পুরোটা লিখবা, বুঝছো? লিখে জমা দিবা। এটা হচ্ছে তোমাদের SW থাকলো। তোমরা প্রত্যেকে এটার স্ক্রিনশট তুলো, এই SW এর সাথে এটাও রেখে দিবা, এবং স্ক্রিনশট তোলা শেষ হলে ডান লিখো। এতটুকু এনশিওর করো যে তোমরা SW জমা দিবা, প্রত্যেকে, যে 200 জন আছো 200 জনের সবাই। এটা কিন্তু পরীক্ষায় আসে, প্রসেস সহকারে আসে, দেখবা প্রিভিয়াস ইয়ারের
পরীক্ষাগুলোতে এটা খুঁজে পাবা প্রত্যেকে। সবাইকে এই পুরা প্রসেস প্লাস বিক্রিয়া লিখে জমা দিতে হবে। ঠিক আছে? ওকে, ডান। সামনে যাই। এটাকে বলা হয় কুইক ভিনেগার। কুইক, যেহেতু তাড়াতাড়ি তৈরি হয়ে গেল একবারেই, এই জন্য এটাকে বলা হয় কুইক ভিনেগার। কুইক ভিনেগার। ওকে। তারপরে আখের রস থেকে, এটা সব থেকে সহজ, এটা আগেও পড়ছো তোমরা। আখের রসের মধ্যে জানো তোমরা চিনি থাকে, এই চিনি থেকে ইনভার্ট সুগার তৈরি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুইটার মিশ্রণকে আমরা বলি ইনভার্ট সুগার। তো ইনভার্ট সুগার তৈরি করার জন্য যে এনজাইম লাগে এটাকে আমরা বলি ইনভার্টেজ, অর্থাৎ গ্লুকোজ সুক্রোজকে ইনভার্টেজ এনজাইমের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে কনভার্ট করব। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ গুলোকে ভাঙতে হবে, গাজন করতে হবে, ফার্মেন্টেশন করতে হবে। ফার্মেন্টেশন করার জন্য আমরা জাইমেজ নামক একটা এনজাইম ব্যবহার করি, আর এই জাইমেজ এনজাইমটাই ইথানল তৈরি করার জন্য দায়ী, এবং এটা কিন্তু একটা বায়োটেকনোলজির উদাহরণ, তাই না? এই যে মাইক্রোডার্মা অ্যাসিড ব্যবহার করলাম, তারপর হচ্ছে জাইমেজ ব্যবহার করলাম, এগুলো সব বায়োটেকনোলজির উদাহরণ, এবং প্রাচীনতম বায়োটেকনোলজির উদাহরণ হচ্ছে এটাই। মানুষজনের যখন কিচ্ছু ছিল না, কাপড় চোপড় কিচ্ছু ছিল না, তখনও তারা এইসব ব্যবহার করতে জানতো। বুঝছো? মানে মানে এই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের যে আকর্ষণ একদম আদিমকাল থেকে ছিল। অতিরিক্ত ঘুম হয় অয়নের, তুমি তো লাকি, ঘুমাবা, ঘুম ভালো। হ্যাঁ, লিঙ্কে কেন ঢুকতে পারছি না? আরেকবার ট্রাই করো। সিলেট, এসওএমসি ড্রিমার, আমারও খুব ইচ্ছা করতেছে সিলেট যাই। রাতারগুল মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা, রাতারগুল রেইন ফরেস্ট। এই সময় স্পেশালি আরো বেশি ভালো লাগে, এত ভালো লাগে জায়গাটা, আমার না এখনই ইচ্ছা করতেছে যাইতে। ভালো। অ্যাপল সিডার ভিনেগার, ওটা হচ্ছে অ্যাপলের নির্যাস থেকে ওই ভিনেগারটা তৈরি করা হয়, বুঝছো? অ্যাপলের মধ্যেও তো তোমার গ্লুকোজ থাকে, তাই না? অ্যাপলের থেকে যে আমরা ভিনেগারটা তৈরি করি ওটাকে অ্যাপল সাইডার ভিনেগার বলা হয়, এবং ওটা বেশ ভালো। আচ্ছা, ইথানল তৈরি হলো, এটাকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করিয়ে আমরা ভিনেগার তৈরি করতে পারি, এটা আখের রস থেকে। আর এটা হচ্ছে তোমার মল্ট ভিনেগার আছে, মল্ট ভিনেগার। তো এই তো আমি যে প্রসেসগুলো বলছি এগুলো এখানে লেখা আছে, লেখা আছে। এটা ফার্মেন্টেশন কিভাবে করা হয়, তো বড় বড় ব্যারেলের মধ্যে রেখে দেয়, গ্লুকোজ রেখে দেয়, ওইখান থেকে ফার্মেন্টেশন হয়। বা অনেক সময় দেখবে গ্রেপ সুগার, ফ্রুক্টোজ, ওটাকে কি বলে, গ্রেপ, বাংলায় বলে কি, আঙ্গুর, আঙ্গুরের রস, আঙ্গুরের রসের মধ্যে ফ্রুক্টোজ থাকে। এই আঙ্গুরের রস এরকম দেখবা ইস্ট দিয়ে এরকম বড় বড় ব্যারেলের মধ্যে রেখে দেয়, 100 বছর 150 বছর পরে এগুলা বের করে। যত বেশি সময় এজিং করা হয়, ওই অ্যালকোহলের টেস্ট, গন্ধ, বর্ণ সব নাকি তত ভালো হয়। তো কখনো টেস্ট করে দেখি নাই, বা দেখার দরকারও নাই। তবে আবার ফার্মাসিউটিক্যাল পারপাসে কিন্তু ঔষধে ব্যবহার করে, ইথানল ব্যবহার করে। হ্যাঁ, ওয়াইন বলে ওটাকে। গেল খাদ্য সংরক্ষণের কৌশল। তার আগে মল্ট ভিনেগারটা একটু জেনে রাখা ভালো। মল্ট ভিনেগার, আল্লাহ আজকে কত কিছু পড়াচ্ছি। এই মাথা কি ঠিক আছে তোমাদের? মল্ট ভিনেগার বার্লি থেকে, দেখো বার্লি, জবের গুঁড়া, যারা উত্তরবঙ্গে আছো তারা এটা খুব বেশি খাও, আমি জানি। আমার বন্ধু বান্ধব যারা উত্তরবঙ্গের, ওরা জবের ছাতু খায়, আমি হলে দেখতাম ওরা ছাতু নিয়ে আসতো। বুঝছো? তো জবের ছাতু বেশ মজা। তো এই জব বার্লি, এদের মধ্যে থাকে হচ্ছে তোমার স্টার্চ। এই জব বার্লি এদের মধ্যে কি থাকে? স্টার্চ থাকে, স্টার্চ, স্টার্চ। তো তোমরা কি জানো স্টার্চ মানে কি? স্টার্চ মানে হচ্ছে C6H11O5, অর্থাৎ গ্লুকোজের একটা পলিমার হচ্ছে স্টার্চ। বুঝছো? গ্লুকোজের একটা পলিমার কি? স্টার্চ। এখন এই স্টার্চের মধ্যে আমরা পানি অ্যাড করব, পানি অ্যাড করব।
তার জন্য একটা এনজাইম লাগবে, যে এনজাইমটার নাম ডায়াস্টেজ। ডায়াস্টেজ নামক এনজাইম আমরা ব্যবহার করব। তো ব্যবহার করার পর এখান থেকে তৈরি হবে মল্টোজ তৈরি হবে। C12 একটা ডাইস্যাকারাইড, তোমরা জানো H22O11 অনেকগুলো তৈরি হবে। এখানে 6টা আছে না, 6 6n 3n সংখ্যক তৈরি হবে। এই তো এটাকে আমরা বলি মল্টোজ, একটা ডাইস্যাকারাইড, 2টা গ্লুকোজ মিলে এখনো মল্টোজ তৈরি হয়। তারপরে দেখো এই মল্টোজটাকে আমরা মল্টেজ এনজাইম দিয়ে আবারও কি করব, হাইড্রোলাইজ করব। এটা কিন্তু হাইড্রোলাইসিস, সব ক্ষেত্রে হাইড্রোলাইসিস হইতেছে, তোমরা জানো। হাইড্রোলাইসিস কার দ্বারা করব, মল্টেজ এনজাইম দিয়ে করব। মল্টেজ, এখানে মল্টোজ যেহেতু তৈরি হয় এই জন্যই এটাকে আমরা মল্ট ভিনেগার বলি। C6H12O6, এই তো দেখো অনেকগুলো গ্লুকোজ তৈরি হইল। এই তো যে গ্লুকোজ তৈরি হইল, এটাকে আমরা আবার জাইমেজ এনজাইম দিয়ে জারিত করে ইথানল তৈরি করব। এই ইথানলকে পরবর্তীতে ব্যাকটেরিয়া দিয়ে আমরা কি তৈরি করব, ভিনেগার তৈরি করব। এই হচ্ছে মল্ট ভিনেগার তৈরি করার একটা প্রসেস। হ্যাঁ, স্টার্চ একটা পলিস্যাকারাইড। শেষ তো, প্রায় শেষ। গ্লুকোজ ফ্রুক্টোজের মিশ্রণকে স্টার্চ বলে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মল্ট ভিনেগার, যেগুলো ইম্পর্টেন্ট, ভিনেগারটা ইম্পর্টেন্ট, এটা পড়ো। তারপর কিভাবে খাদ্য সংরক্ষণ করে, কারণ পিএইচ এর মানটা অনেক কমায় দেয়, পিএইচ কমে গেলে ব্যাকটেরিয়াগুলো বেঁচে থাকতে পারে না, এইভাবে ভিনেগার খাদ্য সংরক্ষণ করে থাকে। এই তো খাদ্য সংরক্ষণের মেকানিজম গুলা। সবাই কি ঠিকঠাক আছো? আশা করা যায়, কারণ তোমাদের ক্যাপাসিটির উপরে, ক্যাপাবিলিটির উপরে কোনো সন্দেহ নেই। তোমরা সারাদিন পড়াশোনা করো, এই সব ক্লাস দেখো, পড়ানোর চেয়ে পড়া কিন্তু আরো বেশি কষ্টকর। এত কষ্ট করে তোমরা পড়ছো, লিখছো, তো এটা তো টাফ। আচ্ছা লিখে নিবা, হ্যাঁ? আমি যা যা লিখছি তোমরা খাতায় সুন্দর করে উঠাবা, এবং এগুলো পরীক্ষায় আসে। এবং আমি শুরুতেই বলছি আজকের ক্লাসটা যারা করবা তারা 10 থেকে 12 নাম্বার তোমাদের কমন মানে শিওর হয়ে গেছে একদম, বুঝছো? একদম শিওর। তাইলে আর দেরি না করি, তোমরা সবাই ঘুমের প্রস্তুতি নাও, খেয়ে দিয়ে বা যাদের যেটা করা হয়নি ওটা করে। তো আমি ক্যালকুলেশনটা করে নিই আর কি, 6টার পরে এখানে হবে 12টা, 12টার পরে এখানে 24টা, এরকম ভাবে চেঞ্জ হবে। 12টা, হ্যাঁ এরকমই তো 12n হওয়ার কথা মেবি। তোমরা হিসাব করে নিও কয়টা লাগে। এই তো ইনশাল্লাহ আবার পরের ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।